আচ্ছা, সো আমরা হচ্ছে বেসিক্যালি সিমস ডিলেটা স্টাডি করতেছিলাম। গত ক্লাসে আপনাদের বেসিক কনসেপ্টগুলো দেখানো হয়েছে অফলাইন ক্লাসে। সো আমাদের সব থেকে যে ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে মসফেটের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আনা। তো আমাদের ফার্স্টে দেখেন ইউনিট একটা এনমস নিয়ে আমরা কাজ শুরু করছিলাম। সো ইউনিট এনমসটা কেমন হবে? ইউনিট এনমসটা হবে হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের ইউনিট এনমস। তো ইউনিট এনমস এর রিলেটিভ সাইজ যদি আমরা লিখি তাহলে রিলেটিভ সাইজ হবে হচ্ছে 1, এবং এটার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে আমরা জানি যে 4 ল্যামডা বাই 2 ল্যামডা, যেখানে 4 ল্যামডা হচ্ছে উইথ আর 2 ল্যামডা হচ্ছে লেন্থ। আর আরেকটা কথা বলা হয়েছিল আপনাদের, ল্যামডা মানে হচ্ছে আপনার ফিচার সাইজ বাই 2, বা টেক সাইজ বাই 2। তো এটা একটু খেয়াল রাখবেন, ল্যামডার পরিচয়টা আর কি। আচ্ছা, তো আমরা আসলে ইউনিট এনমস কে স্ট্যান্ডার্ড ধরি, তাহলে ইউনিট এনমস কে স্ট্যান্ডার্ড ধরে এটার রেজিস্ট্যান্স কে আর এটার ক্যাপাসিট্যান্স কে সি ধরি। ওকে, এবং বেসিক্যালি আমাদের এইটার যদি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি তাহলে আমাদের ড্রেইন এবং সোর্সের মধ্যে একটা রেজিস্ট্যান্স চলে আসবে। আচ্ছা, এবং এই ড্রেইন, সোর্স এবং গেট, তিনটা টার্মিনালের মধ্যে তিনটা ক্যাপাসিট্যান্স আসবে। এইখানে একটা হচ্ছে আপনার ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স গুলো এক প্রান্তে ড্রেনে আছে আর এক প্রান্ত হচ্ছে আমাদের বেসিক্যালি গ্রাউন্ডে আছে। এখানেও সেম। ওকে, আর একটা হচ্ছে গেট, কিন্তু আপনি জানেন যে গেট কিন্তু সোর্স ড্রেনের সাথে কানেক্টেড না, এর ভিতরে একটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ার থাকে, এই জন্য গেটটা এই পাশে থাকে। আচ্ছা, সো গেটের ক্যাপাসিট্যান্সটা ডিরেক্ট কিন্তু জাস্ট এখানে ওপেন সার্কিট হয়ে আছে, এই তাকটা দেওয়া মানে এটা ওপেন সার্কিট হয়ে আছে। ওকে, তো এটা আমাদের এই রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড না, বাট এটা আগের স্টেজ, মানে এই মসফেটের গেটের সাথে বাম দিকে যদি অন্য কোনো সার্কিট কানেক্টেড থাকে তাদের ইম্প্যাক্ট করবে আমাদের এই গেট ক্যাপাসিট্যান্সটা। ওকে, আর বেসিক্যালি সোর্স এবং ড্রেইনের ক্যাপাসিট্যান্সটা এটা বেসিক্যালি রেজিস্ট্যান্সের সাথেই ক্যালকুলেট হবে। ওকে, তো ওভারঅল আমরা হচ্ছে ইউনিট এনমস এর সাইজিংটা বুঝলাম। এখন এই ইউনিট এনমস এর সাইজ যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা হচ্ছে কে টাইমস একটা এনমস দেখবো। কিন্তু আপনাদের কিন্তু একটা জিনিস গতদিন আমি শিখাইছিলাম, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স কার কার উপরে ডিপেন্ড করে। রেজিস্ট্যান্স হচ্ছে মিউ এর ব্যস্তানুপাতিক, মোবিলিটির ব্যস্তানুপাতিক, অ্যান্ড লেন্থের সমানুপাতিক ও উইথের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্সিটা আমাদের মনে রাখতে হবে। অ্যান্ড ক্যাপাসিটেন্সের ডিপেন্ডেন্সি হচ্ছে ডাব্লু টাইমস এল, মানে উইথের সাথেও সমানুপাতিক আবার লেন্থের সাথেও সমানুপাতিক। এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে, আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ব্যাপারটা তো বুঝতেই পারছি। সো হাউএভার এখন আমরা যদি দেখি কে টাইমস এন মসের ক্ষেত্রে কি হবে। তো কেমসের আমাদের ফার্স্টে সার্কিট সিম্বলটা দেখে কিভাবে বুঝবেন যে ওইটা একটা কে টাইমস এনমস। তো এই যে রিলেটিভ সাইজ, ভিতরের দিকে রিলেটিভ সাইজ এখানে, আচ্ছা সরি আমি 2 লিখে ফেলতেছি, এটা আসলে কে লেখা থাকবে। আচ্ছা, এই কে দেখে আপনি বুঝতে পারবেন যে এটা একটা কে টাইমস এনমস। কে টাইমস এনমস বলতে বোঝায় যে এটার উইথ ইউনিট এনমসের তুলনায় কে টাইমস বড়, অ্যান্ড লেন্থটা কিন্তু আমাদের সেম। তাহলে এটা সাইজ যদি লিখি তাহলে সাইজ হবে হচ্ছে কে টাইমস 4 ল্যামডা, এবং এটার উইথ হবে হচ্ছে আপনার 2 ল্যামডা, এবং এইটার রেজিস্ট্যান্স কত হবে, এটার ক্যাপাসিট্যান্স কত হবে, এটা একটা প্রশ্ন। সো রেজিস্ট্যান্স খেয়াল করে দেখেন, আমাদের রেজিস্ট্যান্স লেন্থের সাথে সমানুপাতিক, বাট লেন্থ তো চেঞ্জ হয় নাই উইথ রেসপেক্ট টু এন মস। উইথ কিন্তু চেঞ্জ হয়েছে, উইথ কত হয়ে গেছে, কে টাইমস হয়ে গেছে, তাহলে উইথের সাথে যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে এটার রেজিস্ট্যান্স হয়ে যাবে আর বাই কে।
আর দুইটাই যেহেতু এনমস, এই জন্য মোবিলিটি আসলে কোনো চেঞ্জ হয় নাই, মোবিলিটি সেমই আছে, এই জন্য মোবিলিটি এবং লেন্থ কনস্ট্যান্ট থাকাতে ওইটার ইম্প্যাক্ট আসে নাই। তাহলে এইখানে রেজিস্ট্যান্সের পরিবর্তে হবে আর বাই কে। এবং আপনার ক্যাপাসিটেন্সের কথা যদি বলি, তাহলে ক্যাপাসিটেন্সে উইথটা যেহেতু কে টাইমস হয়ে যাচ্ছে, তাহলে ক্যাপাসিটেন্স বেড়ে কে টাইমস হয়ে যাবে, তাহলে ক্যাপাসিটেন্স হবে হচ্ছে আমাদের কেএসসি। আর লেন্থের ইম্প্যাক্টটা তো আসতেছে না, তার কারণ লেন্থটা কনস্ট্যান্ট আছে। আর এটার যদি আবার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা আঁকি, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বুঝতেই পারতেছেন, এই যে আমাদের রেজিস্ট্যান্সটা একই হবে, রেজিস্ট্যান্সটা আর বাই কে হয়ে যাবে। আর এইখানে হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সটা এখন কত হয়ে যাবে, ক্যাপাসিটেন্সটা ড্রেনের ক্যাপাসিটেন্সটা কেসি, গেটের ক্যাপাসিটেন্সটাও হচ্ছে আমাদের কেসি, আর সোর্সের ক্যাপাসিটেন্সটাও হচ্ছে কেসি। আর সবগুলাই হচ্ছে এই যে ড্রেন গেট সোর্সের ক্যাপাসিটেন্সের অপোজ টার্মিনালটা আমাদের এটা আসলে গ্রাউন্ডেড থাকে। এটা রিজন হচ্ছে আমাদের মসফেটের ফিজিক্যাল স্ট্রাকচার যদি দেখেন, তাহলে সবগুলা ক্যাপাসিটেন্সই আসলে বডির সাথে রিলেটেড, এবং বডি আলটিমেটলি এনমসের গ্রাউন্ডের সাথে কানেক্টেড করা থাকে, সেই হিসাবে আমরা এগুলো গ্রাউন্ডের সাথে কানেক্ট করতেছি। আচ্ছা, so এটা গেল হচ্ছে আমাদের ইউনিট এনমস এন্ড কে টাইমস এনমস এর ব্যাপারটা। এখন আমরা যদি ইউনিট পি মসে চলে আসি, তখন কি হয় ব্যাপারটা, ইউনিট পি মস। তো ইউনিট পিমোস এর সাইজ আর ইউনিট এনমস এর সাইজ কিন্তু সেম। ওকে, তো এটা তো সোর্স, এটা ড্রেন, এটা হচ্ছে আমাদের গেট। তো এইভাবে সাধারণত লেখা হয়। এখন সাইজ দুইটারই সেম, তাহলে এটার উইথ কত, এটার উইথ হচ্ছে 4 ল্যামডা, আর এটার লেন্থ কত, 2 ল্যামডা। ওকে, তো দেখেন আমি রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সটা ডিফাইন করছি শুধুমাত্র ইউনিট এন মস থেকে। এইখানে এইটাকে যাই হোক না কেন সেটাকে আর এবং সি লিখে ফেলছি, এবং এইটাকে আর এবং সি লিখে ফেলার পরে আর যত স্ট্রাকচারই আমি আসি না কেন, যত অন্য কোনো কিছুতেই আসি না কেন, সবগুলো আমার হিসাব করতে হবে ইউনিট এন মস এর রেসপেক্টে। তাহলে চিন্তা করে দেখেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেহেতু যেহেতু আমাদের ইউনিট পিমস এর সাইজ এবং ইউনিট এনমস এর সাইজ সেম, তাহলে এটার রেজিস্ট্যান্সও হয়তো আর হওয়া উচিত। আবার এটার ক্যাপাসিটেন্সও হয়তো সি হওয়া উচিত। বাট একটু ডিফারেন্স আসবে, ডিফারেন্সটা কোথা থেকে আসবে দেখেন, আমি আবার এই পেজে ফর্মুলাটা লিখি। আমাদের রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1/μ, এখানে এল বাই ডাব্লু, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যান্ড আমাদের ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু, সরি ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু না দিই, তার কারণ এখানে সমানুপাতিক কিছু ধ্রুবক থাকে, ওইটা তো আমরা প্রপারলি জানি না। তাহলে ডাব্লু ইন্টু এল। তো খেয়াল করে দেখেন, যেহেতু ডাব্লু এবং এল দুইটাই কনস্ট্যান্ট আছে, তাহলে সি ক্যাপাসিটেন্স আগেরটা ইউনিট এনমসের সি হলে এটারও ইউনিট পিমসেরও সি হবে। কিন্তু খেয়াল করে দেখেন, রেজিস্ট্যান্সটা লেন্থ এবং উইথ বাদেও মোবিলিটির পরে ডিপেন্ড করে। এবং আমরা জানি যে সাধারণত জেনারেল ডিফল্ট মিউ এন ইকুয়ালস টু 2 μp। তার মানে এটাকে একটু সাইড চেঞ্জ করলে দাঁড়ায় মিউ পি ইজ ইকুয়ালস টু 1/2 μn। তাহলে পি মসের মোবিলিটি অর্ধেক এন মসের তুলনায়, মানে পি মসের ভিতর দিয়ে যখন হোলগুলো পাস হয়, ওইগুলা পাস হওয়ার সময় বেশি ফ্র্যাকশন ফিল করে, তার মানে ওরা ইজিলি পাস হইতে পারে না, এটাকে ইন্ডিকেট করতেছে। তো তাহলে রেজিস্ট্যান্সের সাথে যেহেতু মিউপি ব্যস্তানুপাতিক, তাহলে এটার রেজিস্ট্যান্স আমাদের কি হাফ টাইমস ব্যস্তানুপাতিক হয়ে যাবে। এখন হাফ টাইমস ব্যস্তানুপাতিক মানে 2 টাইমস সমানুপাতিক, ব্যস্তানুপাতিকটার কারণে হাফটা উল্টে 2 হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল আমাদের রেজিস্ট্যান্সটা কত হয়ে যাবে এখানে, 2R। ওকে, তো তাহলে ইউনিট এনমস এবং ইউনিট পিমস এর মধ্যে আমাদের পার্থক্যটা আসতেছে শুধুমাত্র রেজিস্ট্যান্স, এবং এটা আসতেছে মোবিলিটির কারণে। বাট আপনাদের আরেকটা এক্সামের জন্য হিন্টস এখানে দিয়ে দিই। ফার্স্ট অফ অল, আপনাদের এই যে পিমস গুলা যে সবসময় সিলিকন দিয়ে বানানো হয় এমন না, এগুলা আমরা গ্যালিয়াম আর্সেনাইড বা আদার্স আদার্স গ্যালিয়াম নাইট্রাইট, অনেক ধরনের সেমিকন্ডাক্টর দিয়ে বানানো যাইতে পারে। তো সেইগুলাতে কিন্তু মিউ পি ইজ ইকুয়ালস টু সবসময় হাফ মিউ এন না। সো এগুলাতে ডিফারেন্ট ডিফারেন্ট রেশিও আসতে পারে। সো আপনাদের এক্সামে এই রেশিওটা চেঞ্জ করে দেওয়া হয় অনেক সময়। সো আপনাদের এক্সামে হয়তো বলতে পারে যে মিউ এন ইকুয়ালস টু
এম ইন্টু মিউপি। এম এর মান মনে করেন 10, 20, 100 যে কোনো কিছু হইতে পারে। তখন আমাদের ইউনিট পিমসের রেজিস্ট্যান্সটা হয়ে যাবে, চেঞ্জটা হবে এখানে এম ইন্টু আর। ওকে, তাহলে এম হচ্ছে মিউ এন, মিউ পি এর কত গুণ সেইটার থেকে আমরা এমটা চলে আসবে। তাহলে এটা যদি 10 গুণ হয় তাহলে আমাদের ইউনিট পিমসের রেজিস্ট্যান্স হয়ে যাবে 10 আর। এটা যদি 5 গুণ হয় তাহলে আমাদের ইউনিট পিমসের রেজিস্ট্যান্স হয়ে যাবে 5 আর। কিন্তু মজার ব্যাপার, ক্যাপাসিট্যান্সের ভ্যালু কিন্তু সেম থাকবে। আচ্ছা, হাউএভার এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে আসি। ইকুইভ্যালেন্ট সার্কিটও একই রকম, অলমোস্ট এনমসের মতোই। তো এইখানেও আমাদের একটা রেজিস্ট্যান্স আসবে সোর্স এবং ড্রেনের মধ্যে, এবং রেজিস্ট্যান্সের ভ্যালুটা তাহলে আমরা যেহেতু 2 দিয়ে আপাতত করতেছি, আমাদের ডিফল্ট এটা হচ্ছে ডিফল্ট, ডিফল্টটা দিয়ে যেহেতু করতেছি, সো এমটা এখন আমরা আনতেছি না, তাহলে এটা 2 আর চিন্তা করে নিচ্ছি। আচ্ছা, 2 আর চিন্তা করে নিলে এটা তো রেজিস্ট্যান্স দেওয়া হয়ে গেল, অ্যান্ড আমাদের এইদিকে ক্যাপাসিটেন্স আসবে। তো এইখানে একটা ক্যাপাসিটেন্স আসবে, তারপর এইখানে একটা ক্যাপাসিটেন্স আসবে, আর গেটে একটা ক্যাপাসিটেন্স আসবে। আচ্ছা, এখন এই ক্যাপাসিটেন্সের এক প্রান্তগুলো তো গেট ড্রেন সোর্সে কানেক্টেড থাকবে, তো অপর প্রান্তটা কোথায় কানেক্টেড থাকবে? অপর প্রান্তটা কানেক্টেড থাকবে বেসিক্যালি ভিডিডি তে। তার কারণ আপনারা যদি টু 251-এ বা যে কোনো জায়গায় মসফেটের ডিভাইস ফিজিক্স পড়েন, তাহলে দেখতে পারবেন যে মসফেটের পি মসফেটের বডিটা সবসময় ভিডিডির সাথে কানেক্টেড থাকে। এবং আমি বলছি এই ক্যাপাসিটেন্স গুলার এক প্রান্ত, সবার এক প্রান্তই আসলে বডিতে থাকে। ওকে, বডি হচ্ছে আপনার গেট ড্রেন সোর্সের মতো আরেকটা টার্মিনাল, মসফেটের ফিজিক্যাল স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, তো এই জন্য এটা আমরা কোথায় কানেক্ট করে দিব? ভিডিডি, এটা ভিডিডি, এটা এই যে ভিডিডি, এটা হচ্ছে আমাদের ভিডিডি। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ফর ইউনিট মিনস। এখন সব সময় যে আমরা ইউনিট পিমস ইউজ করব সেটাও তো না, আমরা তো হচ্ছে কে টাইমস পিমসও ইউজ করা লাগতে পারে, তাই না? তাহলে কে টাইমস পিমস কিভাবে দেখে বুঝবো, বা আমাদেরই ওইটা ডিফাইন করতে হইতে পারে। আচ্ছা, সো এটার সাইজের ভিতরে এই যে রিলেটিভ সাইজটা কে দেওয়া থাকবে, এবং যদি ওই রিলেটিভ সাইজ না দেয়, অ্যাকচুয়াল সাইজ দেয়, অ্যাকচুয়াল সাইজ কত হবে? কে টাইমস 4 ল্যামডা বাই বেসিক্যালি 2 ল্যামডা। ওকে, সো এইটা হচ্ছে আপনার উইথ বাই লেন্থ যে রেশিও সেটা আসতেছে। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে যে রেজিস্ট্যান্সটা কত হয়। ঠিক আছে, তো আমরা যখন কে টাইমস পিমস এর হিসাবগুলো করব তখন আমরা বেসিক্যালি ইউনিট পিমস এর হিসাবে করলে ইজি হবে। আচ্ছা, তো এখন খেয়াল করে দেখেন যে আমাদের উইথ কে টাইমস হয়ে গেছে, তাহলে উইথ এর সাথে রেজিস্ট্যান্স তো ব্যস্তানুপাতিক, এই জন্য এটার রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? 1/k টাইমস হয়ে যাবে। তাহলে বাম পাশে যেহেতু রেজিস্ট্যান্স 2 আর আছে, তাহলে এটার রেজিস্ট্যান্স হবে 2r/k। এবং ক্যাপাসিটেন্সটা বাম পাশেরটা মানে ইউনিট পিমসের হচ্ছে সি, তাহলে এখানে হচ্ছে আমাদের উইথ কে টাইমস হয়ে যাওয়াতে, সমানুপাতিক হওয়াতে আমাদের ক্যাপাসিটেন্সটাও কে টাইমস হয়ে যাবে। লেন্থটাও যদি কোনোভাবে আপনি কে টাইমস করে দিতে পারতেন, তাহলে উইথ ও কে টাইমস লেন্থ ও কে টাইমস যদি করতাম, এইখানে আমরা করতেছি না, তখন হচ্ছে আমাদের কে ইন্টু সি, দ্যাট মিনস কে স্কোয়ার সি টাইমস ক্যাপাসিটেন্স বেড়ে যেত। ওকে, সো এখানে তাহলে আমরা যেহেতু একটা চেঞ্জ করছি, তাহলে কে ইন্টু সি আসতেছে। সো এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকলে সেম ভাবে আমরা পেয়ে যাচ্ছি একটা রেজিস্ট্যান্স। দেন হচ্ছে আমাদের এখানে ক্যাপাসিটেন্সটা ভিডিডির সাথে কানেক্টেড, এখানে একটা ক্যাপাসিটেন্স এই উপরের দিকে দিয়ে দিবেন ভিডিডির সাথে কানেক্টেড, আর এটাও হচ্ছে আমাদের ভিডিডির সাথে কানেক্টেড। ওকে, এবং ভ্যালুগুলা তো এই যে আমি নিচে লিখছি, কেসি, এটাও কেসি, আর এটা হচ্ছে আপনার 2r/k বাই ডিফল্ট। ওকে, আচ্ছা, এখানে আর একটা জিনিস আপনাদের একটু মনে করাই দিতে হবে, সেটা হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স, এখানে দেখবেন আপনার স্লাইডে এখানে কিন্তু একটা সুইচ রাখা হয়। এই যে মনে করেন এইখানে রেজিস্ট্যান্স রাখছি আর এখানে একটা সুইচ রাখা হয়। সুইচ কেন রাখা হয়? তার মানে সব সময় কিন্তু এই রেজিস্ট্যান্সের ভ্যালু আর না, এই রেজিস্ট্যান্সের ভ্যালু তখনই আর, এটা আর তখনই হবে যখন অন হবে। অন হলে রেজিস্ট্যান্স আর, কিন্তু অফ যদি থাকে তাহলে অফ অবস্থায় রেজিস্ট্যান্স কত হবে? ইনফাইনাইট হবে। ঠিক আছে, বা ওপেন সার্কিট হবে। সো অন অফ কিভাবে ডিপেন্ড করবে? অন অফ ডিপেন্ড করবে কিন্তু এই যে, যেহেতু এটা হচ্ছে একটা এনমস, তাহলে ভিজির উপর ডিপেন্ড করবে। গেট ভোল্টেজ যদি আপনার হাই হয় তাহলে হচ্ছে আপনার এটা অন,
আর গেট ভোল্টেজ যদি লো হয় তাহলে মসফেটটা অফ। তার মানে আপনি এইটার মসফেটটার গেটে কত ভোল্টেজ দিছেন সেটার পরে ডিপেন্ড করতেছে যে এইটার রেজিস্ট্যান্স কি আর হবে নাকি রেজিস্ট্যান্স ইনফাইনাইট হবে। এটার পিমস এর ক্ষেত্রেও সেম। পিমস এর ক্ষেত্রে তাহলে কি হবে, পিএমএস এর ক্ষেত্রে কিন্তু লো হলে আর রেজিস্ট্যান্স আসবে, মানে আর না যেটা দেওয়া আছে ওই রেজিস্ট্যান্সটা। এবং গেটে যদি আমরা হাই দেই, হাই দিলে কিন্তু পিমস অফ থাকে গেটে, তখন কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে, ওপেন সার্কিট হয়ে যাবে। তো এটা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটে কাজে লাগবে। বাট ক্যাপাসিটেন্স আসলে সবসময় এক্সিস্ট করে আমাদের এই সার্কিটগুলোতে। শুধু রেজিস্ট্যান্স গুলা কখনো আমরা রাখবো, কখনো বাদ দিয়ে দিব ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যানালাইসিস করার টাইমে। আচ্ছা, সো আমরা এটা বেসিকটা ক্লাসেই শিখে ফেলছিলাম, তারপরেও আপনাদের এখানে রিপিট করে দিলাম। এখন আসেন আমরা অ্যাকচুয়ালি একটা গেট নিয়ে ডিলে বের করার ট্রাই করি। তো আমাদের ফার্স্ট এক্সাম্পল ওয়ানে একটা প্রবলেম দেওয়া আছে। তো প্রবলেমটা হচ্ছে যে এরকম, উম, আচ্ছা পুরোটাই আমি নিয়ে আসি এখানে। আচ্ছা, এখানে দেখেন আপনাকে বলছে যে ক্যালকুলেট দ্য ফ্যান আউট ডিলে অফ ওয়ান সিমস ইনভার্টার। মানে একটা সিমস ইনভার্টারের জন্য আমাদের ডিলে বের করতে হবে। ফ্যান আউট ডিলেটা আমরা এখনই যা চিন্তা করি, আমাদের কাছে ডিলে বলতে আসলে রাইজিং ডিলে, ফলিং ডিলে, তারপর হচ্ছে আপনার প্রোপাগেশন, কন্টামিনেশন, এইগুলার কম্বিনেশন নিয়ে আমাদের চারটা ডিলে বের করতে হবে। ওকে। আর ফ্যান আউট আপনারা 350 বা অন্যান্য কোর্সে দেখে আসছেন। ফ্যান আউট মানে একটা গেটের আউটপুটের সাথে কতগুলা গেটের ইনপুট কানেক্টেড আছে। তো তার মানে আমাদের এখানে ডিলে বের করার সিচুয়েশনে আমাদের এটা হচ্ছে প্রথম যে গেটটা দেওয়া আছে, এটা হচ্ছে ড্রাইভার, আর এটা হচ্ছে আমাদের লোড। তো আমাদের একটা এনমস ইনভার্টার ড্রাইভার, এবং ড্রাইভারের আউটপুটটা আর একটা এনমস এর ইনভার্টারের ইনপুটের সাথে কানেক্টেড। তো এখানে যদি ফ্যান আউট 2 বলতো তাহলে আমরা লোড দুইটা দিতাম, ফ্যান আউট 3 বললে তিনটা দিতাম, 10টা বললে 10টা দিতাম। তো এইভাবেই। সো এখানে আমাদের অনেক কাজ করতে হবে। এবং আপনার এখানে আর একটা স্পেসিফিকেশন বলে দিই, সেটা হচ্ছে যে রাইজিং রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আপনার আসলে ফলিং রেজিস্ট্যান্স। এটা যদিও স্লাইডে লিখে দেওয়া নেই, বাট এই স্পেসিফিকেশনটা আমাদের মেনে চলতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য, যে আমাদের যে ইনভার্টারটা তৈরি করব বা ডিজাইন করব সেটা রাইজিং রেজিস্ট্যান্স এবং ফলিং রেজিস্ট্যান্স জন্য সেম হয়, এই রিকোয়ারমেন্টটা আমরা মেনে চলবো এটার ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আপনাদের এখানে তো ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, এবং এই ব্লক ডায়াগ্রামের থেকে আমাদের কি কি করতে হবে। এখানে স্টেপগুলো দেখেন দেওয়া আছে, 5টা স্টেপ দেওয়া আছে। তার মানে এই ডিলে বের করা বেশ সময় সাপেক্ষ এবং লেন্দি একটা প্রসেস। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ড্র দা সিমস সার্কিট। তার মানে আমাদের সিমস ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। তারপর আমাদের এই যে কে টাইমস, আপনাদের কিন্তু কে টাইমস এন মস এবং কে টাইমস পি মস নিয়ে ধারণা দিয়ে আসছি। তো আমাদের এখানে এই কে এর ভ্যালু কত হবে, আমরা যে আমাদের তো অনেকগুলো মসফেট আছে, তো কোন মসফেটের কে এর ভ্যালু কত নিলে আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়, এটার ক্যালকুলেশন করতে হবে হচ্ছে স্টেপ 2-তে। তারপর আমি কে পেয়ে গেলে এরপর হচ্ছে আমাদের সবগুলা থেকে ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। ওকে। তার মানে আমাদের সব জায়গায় ক্যাপাসিটেন্স বসাই দিতে হবে, ড্রেন সোর্স গেটে ক্যাপাসিটেন্স বসাই দিতে হবে। তারপর সার্কিটটা সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই বলতে অনেক জায়গায় দেখবেন যে দুইটা ক্যাপাসিটেন্স প্যারালালে চলে আসতেছে, দুইটা রেজিস্ট্যান্স সিরিজে চলে আসতেছে, তো ওইগুলা করে আমাদের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আনতে হবে। তারপর আমাদের হচ্ছে এখানে যদিও এরা স্টেপ একটা বাড়াইছে, রিপ্লেস দ্য ট্রানজিস্টর উইথ ইফেক্টিভ রেজিস্ট্যান্স। তো আমরা একবারেই আগের স্টেপেই যখন ক্যাপাসিটেন্স দিচ্ছি ক্যাপাসিটেন্সের সাথে সাথেই রেজিস্ট্যান্স দিয়ে দিতে পারি। তারপর নেক্সট এগুলা কাজ হয়ে গেলে আমাদের কাছে একটা সার্কিট চলে আসবে, ওই সার্কিট দেখে আমরা হচ্ছে ডিলে ক্যালকুলেট করব। সো ডিলে ক্যালকুলেট করাটা বেসিক্যালি খুবই ইজি। ডিলে সমান সমান হচ্ছে আমাদের টাইম কনস্ট্যান্ট আর গুণ আর ইকুইভ্যালেন্ট গুণ সি ইকুইভ্যালেন্ট, এই জিনিসটা সামেশন অফ আর ইকুইভ্যালেন্ট
ইন্টু সি ইকুইভ্যালেন্ট, এটা করলে হয়ে যাবে, ঠিক আছে। আর এটা কিছু স্পেসিফিক রুলস মেনে চলতে হয়, যেটাকে আসলে এলমোর ডিলে মডেল বলে। ওকে, সো আমরা এলমোর ডিলে মডেলটা এই 5 নাম্বার স্টেপ শেষ করে তারপরে শিখে তারপরে ডিলে ক্যালকুলেট করব। ওকে, আচ্ছা। সো এখন আসেন শুরু করি আসলে আমাদের কাজগুলা। তো আমাদের আসলে একটা ইনভার্টার আছে, ইনভার্টারের সামনে আর একটা ইনভার্টার আছে, এই হোল সার্কিটের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ফর্ম করতে হবে। একটু আগে যে আমরা মসফেটের ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো শিখলাম, সাইজ ক্যালকুলেশন করা শিখলাম, রিলেশনগুলো শিখলাম, এই নলেজগুলো কাজে লাগায়। সো ফার্স্টে আমাদের হচ্ছে একটা মানে দেখেন এখানে ড্রাইভার আর লোড আসলে আইডেন্টিক্যাল, এই জন্য ড্রাইভার লোড আইডেন্টিক্যাল হওয়াতে আমরা শুধু ড্রাইভারেরটা বের করে তারপরে বলে দিব যে ড্রাইভারেরও যেরকম লোডেরও সেম ইকুইভ্যালেন্ট সার্কিট আসবে। সো আমরা দুইটা নিয়ে একসাথে না শুরু করি, আমরা শুধু ড্রাইভারটা নিয়ে শুরু করি। তো আপনারা সবাই জানেন যে ড্রাইভার একটা ইনভার্টারের, যদি আমি সিমস সার্কিট আঁকি তাহলে ওটা তো খুবই ইজি আসলে। উপরের দিকে একটা পিমস থাকবে, এটা ভিডিডি তে কানেক্ট থাকবে। আর নিচের দিকে কি থাকবে, নিচের দিকে একটা এনমস পুল ডাউনে, এটা গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। আর এই যে দুইটা ইনপুটে কিন্তু একই সিগন্যাল আসবে, তো একই সিগন্যালকে আমি ইনপুট এ বলতে পারি, আর এই দিক থেকে আমি আউটপুট নোড ওয়াই বলতে পারতেছি। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখেন যে আমাদের এইটার সাইজ বের করতে হবে। তো কোনটার সাইজ কত নিব এটা একটা কিন্তু ক্যালকুলেশন করার ব্যাপার। সো আমাদের এখানে রাইজিং পাথ এবং ফলিং পাথ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ফার্স্ট অফ অল আমাদের এই যে নিচের দিকে কি হচ্ছে, ফল হচ্ছে, আমাদের আউটপুটটা যখন হাই থেকে লো হবে তখন কি ডিসচার্জ হবে আমাদের কি পুল ডাউন পাথ দিয়ে, আপনাদের ক্লাসে দেখানো হয়েছিল বলে। ঠিক আছে, এখন আবার যদি কোনো সময় আমাদের আউটপুটটা লো থেকে হাই হওয়ার চেষ্টা করে তাহলে এটা হচ্ছে আমাদের ভিডিডির থেকে আউটপুটের দিকে চার্জিং হবে। সো তাহলে এটাকে বলে হচ্ছে আপনার উপরেরটাকে বলে হচ্ছে রাইজিং পাথ, আর নিচের দিকের যে পাথটা আউটপুট থেকে গ্রাউন্ড পর্যন্ত এটাকে বলে হচ্ছে আপনার ফলিং পাথ। তো এই যে আমাদের দুইটা পাথের রেজিস্ট্যান্স বের করতে হবে, ঠিক আছে। সো আমরা আসলে কোনটার রেজিস্ট্যান্স কত নিব মানে কোনটার সাইজ কত নিব জানি না, এই জন্য অজানা সাইজ লিখে রাখি। এটা হচ্ছে নিচেরটা কে এন দিচ্ছি, উপরেরটা হচ্ছে আপনার কে পি দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে দেখেন খেয়াল করে এই ড্রেন সোর্সের মধ্যে নিচে রেজিস্ট্যান্স কত আসবে, নিচে রেজিস্ট্যান্স আসবে হচ্ছে আর বাই কে এন। ঠিক কে টাইমস এন মসের কথা চিন্তা করেন, কে টাইমস ইউনিট এন মসের সাইজ রেজিস্ট্যান্স তো আর, আর কে টাইমস এন মসের সাইজ কিন্তু আর বাই কে এন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আর এফ মানে ফলিং রেজিস্ট্যান্স। আর আমি যদি রাইজিং রেজিস্ট্যান্স বের করি, রাইজিং রেজিস্ট্যান্স হবে হচ্ছে, রাইজিং রেজিস্ট্যান্স চিন্তা করে দেখেন কত হবে। প্রথম কথা ইউনিট পিমসের রেজিস্ট্যান্স হচ্ছে আমার 2R, আর এটা যেহেতু কেপি সাইজের দেওয়া আছে এই জন্য কেপি দিয়ে ভাগ হচ্ছে, তাহলে আমরা রাইজিং রেজিস্ট্যান্স পেয়ে গেছি, ফলিং রেজিস্ট্যান্স পেয়ে গেছি। ওকে, সো এখন আমাদের বলছে যে এই দুইটাকেই সেম করতে হবে। তো দুইটাকে সেম করা মানে হচ্ছে এই যে জাস্ট আর বাই কে এন ইজ ইকাস টু আসলে আপনার 2R/KP, এই দুইটা সেম করতে হবে। এখন এখানে আর আর তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 1/KN, আর এখানে হচ্ছে আপনার 2/KP। ওকে, তো ব্যাপারটা কি চলে আসলো, আমার হচ্ছে একটা ইকুয়েশন দুইটা আননোন। সো এখানে তো কোনো একটাকে আপনার ধরে নিতে হবে বা ডিজাইনার হিসেবে কোনো একটাকে অ্যাজিউম করে, লজিক্যালি অ্যাজিউম করতে হবে, ইচ্ছা মতো অ্যাজিউম করলে হবে না, আর একটা বের করতে হবে। সো আমরা কোনটাকে ধরতে পারি, আমরা হচ্ছে সবসময় এই কে এন কে ছোট রাখার চেষ্টা করব। বেশি বড় হয়ে গেলে এই যে কে এন বা কেপি বেশি বড় হয়ে গেলে ক্যাপাসিটেন্সের ভ্যালু বেড়ে যাবে, ক্যাপাসিটেন্সের ভ্যালু বেড়ে গেলে আসলে ডিলে বেড়ে যাবে আলটিমেটলি। তো এই জন্য আমরা কে এন বা কেপি বড় করব না। সো ফার্স্টে আমাদের এন মস যেহেতু আছে তাহলে আমরা এন মসের সাইজটাকেই
এইখানে হচ্ছে এক ধরে নিব। এক মানে নিচের যে এনমস আছে ওইটাকে একদম ইউনিট এনমস ধরে নিব। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই আপনার, কে এন অর কেপি অলওয়েজ গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু ওয়ান হইতে হবে কিন্তু, ঠিক আছে? তো এই কে এন বা কেপি এটা একের থেকে বড় হবে কেন? তার কারণ ইউনিট এনমস গুলাই তো হচ্ছে সব থেকে লোয়েস্ট সাইজের, এর থেকে লোয়েস্ট সাইজে আপনি আর কাউকে পাবেন না। তো এই জন্য আসলে কে এন আর কেপি সবসময় একের থেকে বড় হইতে হবে, এটা একের থেকে ছোট হইলে হবে না। আচ্ছা, স্পেসিফিকেশন মিট করবে না আর কি। তো কে এন এর ভ্যালু যদি আমি এক ধরে নিই, তাহলে এবার কেপির ভ্যালুটা বের করব। তাহলে 1/1 ইজ ইকুয়ালস টু বেসিক্যালি 2/কেপি। সো এইখান থেকে আপনি কেপি পেয়ে যাচ্ছেন কত? কেপির ভ্যালু পেয়ে যাচ্ছেন আসলে 2। তাহলে দেখেন এবার আমাদের অনেকগুলো স্টেপ কিন্তু পার হয়ে গেল। ফার্স্ট আমি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি, তারপরে ইকুইভ্যালেন্ট সার্কিটের থেকে আমি হচ্ছে কে এর ভ্যালুগুলো বের করছি। কে বলতে ওই এন মসের সাইজ, পি মসের রিলেটিভ সাইজগুলোকে বোঝানো হচ্ছে। তো এন মসে যেহেতু নিচের দিকে একটা আছে, ওই জন্য ওইটাকে একদম সর্বকনিষ্ঠ বা সব থেকে ছোট এন মস দিয়ে আমরা স্টার্ট করছি। সব থেকে ছোট এন মস হচ্ছে আমাদের এক। আর কিন্তু দেখেন পি মসটা কিন্তু এক দিতে পারে নাই, পি মসটা দুই হয়ে গেছে। তো আপনাদের হয়তো এটা মনে প্রশ্ন জাগতে পারে যে উপরের পাত আর নিচে পাত দেখতে একই রকম লাগতেছে, আমি হচ্ছে দুইটারই রেজিস্ট্যান্স একই রকম রাখবো, ঠিক আছে, এটা আমাদের স্পেসিফিকেশন দিয়ে দিছিল, কিন্তু দুইটা সাইজ ডিফারেন্ট কেন? আচ্ছা, দুইটা সাইজ ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে নিচের দিকে রেজিস্ট্যান্স যদি আর হয়, উপরের দিকে রেজিস্ট্যান্স তো নর্মালি কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে না? তার কারণ পিমসে হোল দিয়ে কারেন্ট পাস হয়, তো হোলের কিন্তু মোবিলিটি কম, সো হোলের বাধা বেশি। এই জন্য আমাদের হোলগুলার যেহেতু বাধা বেশি, এই জন্য ওইটাকে আমাদের হচ্ছে ডাবল উইথের করে দিতে হচ্ছে। সো ডাবল উইথের করে দিলে ওইখান থেকে হচ্ছে আমাদের ইজিলি কারেন্টটা পাস হইতে পারবে। ইজিলি কারেন্ট পাস হইতে পারবে মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে ফলিং রেজিস্ট্যান্স আর রাইজিং রেজিস্ট্যান্স সেম রাখা। তো যেহেতু হোলের কারণে ওর রেজিস্ট্যান্সটা এমনিতেই ডাবল হয়ে যাচ্ছে, এই জন্য উইথ ডাবল করে আমরা রেজিস্ট্যান্সটাকে আবার অর্ধেক করে দিছি। সো ডাবল অ্যান্ড অর্ধেক ইফেক্টিভলি নালিফাই হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু রেজিস্ট্যান্স দেখতে পারি যে কোন রেজিস্ট্যান্সের ভ্যালু কত। ফর এক্সাম্পল আমি যদি ফলিং রেজিস্ট্যান্স দেখি, তাহলে ফলিং রেজিস্ট্যান্স হচ্ছে আর বাই কে এন। তাহলে আর বাই কে এন মানে আসলে আর বাই ওয়ান মানে আর। আবার দেখেন আমি যদি রাইজিং রেজিস্ট্যান্স দেখি, তাহলে রাইজিং রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে এখানে 2R বাই কেপি। সো 2R তো দেওয়া হচ্ছে, কেপির ভ্যালু 2। তাহলে দেখেন এই যে দুইটা ফ্যাক্টর, দুইটা বিপরীত ফ্যাক্টর কাটাকাটি হয়ে ওভারঅল রাইজিং রেজিস্ট্যান্স কত বানাই দিচ্ছে, আর বানাই দিচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ইকুইভ্যালেন্ট সার্কিট অর ক্যালকুলেশন যেটাই বলেন না কেন। তো আমি এখন সাইজ জানি, সাইজ জানলে আমরা নতুন করে আবার সাইজ সহ সিমসটা আঁকি। সাইজ সহ যদি আমরা সিমসটা আঁকি তাহলে দেখতে পারবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার যদি আমাদের এরকম প্রবলেম দেয়া থাকে আমরা কি অলওয়েজ ড্রাইভারের সাইডে যে সার্কিটটা আছে ওটার ইকুইভ্যালেন্ট সার্কিট রাখবো দেন প্রসিড করবো সামনে? হ্যাঁ, ড্রাইভারেরটা আপনার মাস্ট আঁকতেই হবে। এখন লোডে অনেক রকম ভ্যারিয়েশন থাকতে পারে। যদি বলে যে আপনার কোশ্চেনে যে লোডে যে সার্কিটটা দেওয়া আছে ওইটা ড্রাইভারের ইকুইভ্যালেন্ট, তাহলে তো আর আপনার ড্রাইভারের জন্য এক্সট্রা করে কিছু করা লাগতেছে না। কিন্তু আপনারা দেখবেন এক্সামের সময় ড্রাইভার হয়তো নট গেট কিন্তু লোড হয়তো ন্যান্ড গেট, ড্রাইভার হয়তো ন্যান্ড গেট, লোড হয়তো নর গেট, এরকম দিতে পারে। তখন তো আপনার লোডের ক্যালকুলেশন করতেই হবে। বুঝতে পারছেন? সো ডিপেন্ড করতেছে আপনার কোশ্চেনে কি দেওয়া আছে। সো আমরা যে কোশ্চেনটা নিয়ে এগোচ্ছি এখানে আসলে ড্রাইভার এন্ড লোড আইডেন্টিক্যাল, এই জন্য আমাদের আসলে ওইটার জন্য ক্যালকুলেশন করতে হচ্ছে না লোডের জন্য। বুঝছেন? মানে স্যার যদি ওরকম থাকে তাহলে ড্রাইভারের জন্য ক্যালকুলেশন আলাদা করতে হবে, লোডের জন্য ক্যালকুলেশন আলাদা হ্যাঁ, করতে হবে। দুইটা যদি ডিফারেন্ট হয় তাহলে দুইটারই ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, সো এখন রিলেটিভ সাইজ যদি লিখি তাহলে এটা দেখেন দুই, এটা হচ্ছে এক।
এখন খেয়াল করে দেখেন, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে দেওয়া। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি কনভার্ট করি, তাহলে ওই যে পিমসের জায়গায় কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে পিমসের রেজিস্ট্যান্স কত পাইছিলাম বলেন তো? পিমসের রেজিস্ট্যান্স হচ্ছে আর পাইছিলাম, এখানে ছোট্ট একটা সুইচের মতো দিয়ে রাখতে পারেন, বা এটা মনে মনে নাও দিতে পারেন, সুইচের মতো নাও দিতে পারেন, দিলে কমপ্লেক্সিটি বাড়বে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটা সুইচ থাকার কথা। সো আপনার মাথায় রাখবেন যে প্রতিটা রেজিস্ট্যান্স মানে ওইখানে একটা অপশনাল সুইচ, ওইখানে একটা ম্যান্ডেটরি সুইচ আছে, যে সুইচটা আসলে আমাদের দরকার। আচ্ছা, তো এইদিকে হচ্ছে আমাদের ভিডিডি তো কানেক্টেড আছেই, আর এদিকে হচ্ছে আমাদের গ্রাউন্ড তো কানেক্টেড আছে। এখন আমাদের টোটাল 6টা ক্যাপাসিটেন্স অ্যাড করতে হবে এই সার্কিটে। আমাদের এন মসের জন্য 3টা ক্যাপাসিটেন্স, পি মসের জন্য 3টা ক্যাপাসিটেন্স। এবং আমরা জানি অলরেডি যে এন মসের ক্যাপাসিটেন্স গুলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। তাহলে এই যে এই ক্যাপাসিটেন্সটা কার সাথে কানেক্টেড থাকবে? গ্রাউন্ডের সাথে। আবার এই ক্যাপাসিটেন্সটা কার সাথে কানেক্টেড থাকবে? গ্রাউন্ডের সাথে। আবার এই যে গেটের সাথে কিন্তু ওপেন থাকে। গেট এবং হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, এটা কিন্তু ওপেন, এই জন্য পাশে দেখেন ফাঁকা দেওয়া আছে। তো এইটার সাথে আর একটা ক্যাপাসিটেন্স থাকবে, সেটাও কোথায় থাকবে? এটা হচ্ছে গ্রাউন্ডেড থাকবে। এবং এই যে গেটের নোডটার নাম কি বলেন তো? এ। তো খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে এ। আবার এইখানে খেয়াল করে দেখেন, এইটার যে ক্যাপাসিটেন্সটা ওইটা থাকবে হচ্ছে আমাদের ভিডিডির সাথে কানেক্টেড। এই যে ভিডিডির সাথে কানেক্টেড। আবার এইখানে একটা ক্যাপাসিটেন্স আছে, সেটাও হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড থাকবে। এইখানে একটা ক্যাপাসিটেন্স আছে, সেটাও আসলে ভিডিডির সাথে কানেক্টেড থাকবে। ওহো সরি, উপরে তো আমি গ্রাউন্ড দিয়ে ফেলছি। উপরেরটা হচ্ছে আমাদের ভিডিডি দিতে হবে। এই যে দাগ দিয়ে ভিডিডি, এটা হচ্ছে আমাদের দাগ দিয়ে ভিডিডি। ওকে। তো দেখেন সার্কিটটা দেখে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে কিছুটা, বাট আপনাদের এটা যখন ন্যান্ড গেট নর গেটের জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট বা ক্যাপাসিট্যান্স রেজিস্ট্যান্স গুলো বসাবেন, তখন আরো ভয়ঙ্কর লাগবে। কিন্তু আমাদের এখানে অনেক সিম্পলিফিকেশন হবে এবং অনেক কিছু বাদ যাবে, সব কম্পোনেন্ট আসলে থাকবে না। তো এটা হচ্ছে জাস্ট আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা বসাইছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এইটার থেকে আমাদের ইকুইভ্যালেন্ট বা একদম সিম্পলিফাইড একটা সার্কিট নেওয়ার ট্রাই করতে হবে। আর এটা অবশ্যই আমাদের আউটপুট নোড মনে রাখতে হবে। আর খেয়াল করে দেখেন, এই যে এই এ আর এই এ কিন্তু কানেক্টেড। তো আমরা এই কানেক্টেড না দেখে এখানে একটা এ নোড রাখি, এখানে একটা এ নোড রাখি। তার মানে এই দুইটাই একই নোড বা কানেকশন আছে, এটা কল্পনা করে নিই, তাহলে আমাদের সার্কিটটা আরো একটু সিম্পলিফাই হবে। এখন দেখেন, আমরা এই ক্যাপাসিটেন্স গুলা নিয়ে কি করতে পারি? ক্যাপাসিটেন্সের ইকুইভ্যালেন্সি বের করতে হবে। এখন ক্যাপাসিটেন্সের ইকুইভ্যালেন্সি রুলসটা কি বলেন তো? ক্যাপাসিটেন্স যখন প্যারালাল থাকে, এই যে মনে করেন দুইটা ক্যাপাসিটেন্স যদি প্যারালাল থাকে, তাহলে এটা মনে করেন সি 1, এটা সি 2, তাহলে সি ইকুইভ্যালেন্ট হয় হচ্ছে বেসিক্যালি C1 + C2 এর সমান। রেজিস্ট্যান্সের সম্পর্কের উল্টা। রেজিস্ট্যান্স সিরিজে থাকলে যা হয়, ক্যাপাসিটেন্স কিন্তু প্যারালালে থাকলে সেই একই ফর্মুলা ফলো করে বা একই ট্রেন্ড ফলো করে। ওকে। তো এই বেসিক জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় থাকতে হবে। আচ্ছা, সো ওইটা অনুযায়ী আমরা অনেকগুলো ক্যাপাসিটেন্স দেখবেন যে ইকুইভ্যালেন্ট করে দিতে পারবো। এবং সাথে হচ্ছে আমরা কিছু ক্যাপাসিটেন্স বাদও দিয়ে দিতে পারবো। তো আচ্ছা, আমার কিন্তু উপরের সার্কিটে একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু আমরা লিখি নাই। তো এই যে আমরা ইকুইভ্যালেন্ট সাইজ কত? এটার সাইজ হচ্ছে 1। তাহলে 1 সাইজ হওয়াতে এটার ক্যাপাসিটেন্স কত? এনমসের ক্যাপাসিটেন্স সি। আর উপরের পিমসের সাইজ, রিলেটিভ সাইজ হচ্ছে 2। এই জন্য এটার ক্যাপাসিটেন্স কত? 2C। এগুলো তো একটু আগে আমি আপনাদের ব্যাখ্যা করছি, কেন 2C হলো, কেন সি হইলো। ওকে। আচ্ছা, তো তাহলে এই যে উপরে যে ক্যাপাসিটেন্স গুলো দেওয়া আছে সবগুলো কি হবে? 2C। এটাও 2C, 3টা 2C। আর এইদিকে নিচে সিমসের গুলো কিন্তু সি। আচ্ছা, সো হ্যাঁ, এখন দেখেন, আমাদের এই ক্যাপাসিটেন্সটা কিন্তু বাদ চলে যাবে, গণনা হবে না কেন? তার কারণ এই ক্যাপাসিটেন্সের এক প্রান্ত গ্রাউন্ডে, নিচের প্রান্তকে গ্রাউন্ডে। আবার খেয়াল করে দেখেন,
এটার উপরের প্রান্ত কিন্তু আলটিমেটলি গ্রাউন্ডের সাথে আছে। তো এই জন্য এই ক্যাপাসিটেন্সটা শর্ট হয়ে গেছে। এই ক্যাপাসিটেন্সটা দুই প্রান্ত একই জায়গায় থাকলে ওইটা থাকা, সার্কিটে থাকা আর না থাকা সেম কথা, এই জন্য এইটা আমরা কাউন্টই করবো না, বাদ দিয়ে দিব। আবার এইখানে দেখেন উপরের দিকে আরো একটা ক্যাপাসিটেন্স বাদ হয়ে গেছে। সেই ক্যাপাসিটেন্সটা হচ্ছে 2C। তো এই 2C ক্যাপাসিটেন্সের কি হচ্ছে, এক প্রান্ত ভিডিডিতে, এই যে এক প্রান্ত আমাদের ভিডিডিতে আছে আর এক প্রান্তও কিন্তু এই যে এইখানে দিয়ে ভিডিডির সাথে কানেক্টেড আছে, এটাও শর্ট হয়ে গেছে। তো প্রথম কথা আমাদের দুইটা ক্যাপাসিটেন্স এমনিতেই বাদ। তারপর এই দেখেন এই 2C ক্যাপাসিটেন্স আর এই সি ক্যাপাসিটেন্স, এই দুইটা কি কোনো কিছু হচ্ছে? এই দুইটা কি কোনো সিম্পলিফিকেশনের দিকে এগোচ্ছে? সিম্পলিফিকেশনের দিকে এগোচ্ছে কেন? খেয়াল করে দেখেন ওদের এক প্রান্ত কি আউটপুট নোডে কানেক্টেড, ওদের একটা প্রান্ত আউটপুট নোডে কানেক্টেড, কিন্তু অপর প্রান্ত একটার ভিডিডিতে কানেক্টেড আর একটার হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড। কিন্তু আপনারা 250 কোর্সের একটা থিওরি যদি মনে রাখেন যে কিভাবে আমরা আর থেভনিন বের করতাম, তো আর থেভনিন বের করার সময় কিন্তু যখন কোনো জায়গায় ভিডিডি চলে আসতো, ভিডিডি গুলোকে আমাদের কি শর্ট করে দিতে হইতো না? এটা আপনাদের মনে থাকার কথা। তো ভিডিডি কে শর্ট করে দিলে কার সাথে শর্ট করে দিবেন? গ্রাউন্ড করে দিবেন। এই জন্য আমরা থেভনিন ক্যালকুলেশন করার সময় ভিডিডি হয়ে যাবে হচ্ছে আপনার গ্রাউন্ড। এই এই কারণটার কারণে আমাদের এই 2C এবং সি ক্যাপাসিটেন্সের এক প্রান্ত ভিডিডি এক প্রান্ত গ্রাউন্ডে থাকার পরেও এরা আসলে একই টার্মিনালে আছে। আর বাম পাশের যে টার্মিনাল ওটা তো হচ্ছে আসলে আউটপুট নোডেই আছে। সো আমরা ইজিলি বলতে পারি 2C অ্যান্ড সি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স দিয়ে বললাম বাট ক্যাপাসিটেন্স, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করার জন্য একই রুলসই ফলো করা হয়। ফর্মুলা অন্য, বাট সিরিজ প্যারালাল বোঝার জন্য জাস্ট। তো তাহলে 2C প্যারালাল আসলে সি। তো এটার আমাদের সি ইকুইভ্যালেন্ট কত হবে? এটার জন্য সি ইকুইভ্যালেন্ট হবে 2C প্লাস সি ইকুয়ালস টু 3C। তাহলে এই দুইটা প্যারালাল হয়ে আমাদের 3C চলে আসবে। আবার ঠিক একইভাবে বাম দিকে তাকান, বাম দিকে এই যে এ নোড আছে আবার এইদিকে এ নোড আছে। এই এ নোডে একটা 2C ভিডিডির সাথে কানেক্টেড, আবার এই এ নোডে একটা সি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো একই লজিকে এরাও হচ্ছে প্যারালাল। তাহলে আমাদের ওইখানে 2C প্যারালাল সি, এইখান থেকেও আমরা 2C প্লাস সি দিয়ে পাচ্ছি আসলে 3C। সো হাউএভার এখন এত বড় একটা সার্কিটকে আমি দেখেন এই যে ছয়টা ক্যাপাসিটেন্স ছিল, ছয়টা ক্যাপাসিটেন্সের দুইটা বাদ গেছে। ডান পাশের যে আউটপুট নোডের সাথে দুইটা ছিল ওরা আসলে আমাদের সিরিজে প্যারালালে চলে আসছে। বাম দিকে এ নোডের সাথে যে দুইটা ক্যাপাসিটেন্স ছিল ওরাও আসলে প্যারালালে চলে আসছে। সো আমাদের ক্যাপাসিটেন্সের সংখ্যা অনেক কমে যাবে। সো নতুন করে যদি আমরা এখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি তাহলে হোপফুলি আপনারা বুঝতে পারবেন। সো রেজিস্ট্যান্স গুলো দেই, এইখানে একটা রেজিস্ট্যান্স আর, এটা হচ্ছে আমাদের আউটপুট নোড ওয়াই, এইটা হচ্ছে আমাদের ভিডিডি, আর এই দিকে হচ্ছে আমাদের ওই যে এনমস এর রেজিস্ট্যান্স আর। আচ্ছা, এই যে নিচের দিকে হচ্ছে আপনার গ্রাউন্ড। আচ্ছা এখন খেয়াল করে দেখেন আপনার রেজিস্ট্যান্সটা কার সাথে কানেক্টেড আছে? রেজিস্ট্যান্সটা আসলে আউটপুট নোডের সাথে কানেক্টেড আছে। সো এটা আমি এই যে আউটপুট নোড এইখানের সাথে কানেক্ট করি আর একটু ডানে নিয়ে কানেক্ট করি, এর মধ্যে তো কোনো পার্থক্য নাই। এই জন্য আমরা ক্যাপাসিটেন্সটা কোথায় কানেক্ট করে দিচ্ছি? ক্যাপাসিটেন্সটা আসলে এইখানে কানেক্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এইখানে যদি কানেক্ট করে দেই তাহলে এটার পরিমাণ কত হবে? পরিমাণ হবে হচ্ছে আপনার 3C। ওকে, আচ্ছা এবং আমাদের ইনপুট সাইডে যে ক্যাপাসিটেন্স, মানে ইনপুট সাইড বলতে গেট সাইডে যে ক্যাপাসিটেন্স ছিল, সো গেট সাইডের ক্যাপাসিটেন্সটা চাইলে আপনি পিমস এর সাইডেও রাখতে পারেন বা এনমস এর সাইডেও রাখতে পারেন। কেন? তার কারণ খেয়াল করে দেখেন আপনি কিন্তু পিমস এবং এনমস এর গেট একসাথে কানেক্ট করেন। তো এই জন্য যেখানে এক জায়গায় রাখলেই হচ্ছে। তো আমি হচ্ছে এনমস এর সাইডেই রাখি, তাহলে এনমস এর সাইডে রেখে এইভাবে দিয়ে ইনপুট সাইড, ইনপুট সাইড এটা এ, তো এর সাথে হচ্ছে যে নিচের দিকে আহ, এখানে 3C ক্যাপাসিটেন্স দিয়ে জাস্ট কানেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আপনার বেসিক্যালি এই যে সার্কিটটা এখন পাইলাম এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড ড্রাইভারের
ইকুইভ্যালেন্ট সার্কিট, এটাই আমাদের দরকার। ঠিক আছে, তো এইটার থেকে আমাদের ডিলে ক্যালকুলেশন আসলে শুরু হবে। তো ডিলে ক্যালকুলেশন করার জন্য আরো একটু কাজ অবশ্য আছে। তো আসেন, এটা শুধু ড্রাইভার, ডিলে ক্যালকুলেশনের জন্য আমাদের লোডটাকেও বিবেচনা করতে হবে। তো আমি আবার সার্কিটটাকে সুন্দর করে এখানে ড্র করি। তো আমাদের এই যে পিমোস এর রেজিস্ট্যান্স, নিচের দিকে হচ্ছে আমাদের এনমোস এর রেজিস্ট্যান্স, উপরের দিকে আসতেছে ভিডিডি, নিচের দিকে আসতেছে হচ্ছে আপনার গ্রাউন্ড নোডটা। এই যে আউটপুট নোডটা একটু বড় করে দিচ্ছি, আউটপুট ওয়াই। আচ্ছা, তো এইখানে মজার ব্যাপার, এই যে আমাদের আউটপুট নোডে কিন্তু একটা ক্যাপাসিট্যান্স আসছিল, সেটা কিন্তু গ্রাউন্ডেড আছে, এটার ভ্যালু আসছিল 3C। ইনপুট সাইডে একটা ক্যাপাসিট্যান্স আসছিল, সেটার ভ্যালু আসছিল আসলে কত, এখানে আসছিল আপনার, এটাও 3C আসছিল, এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে ওয়াই। এবং আমরা ওই যে রাইজিং রেজিস্ট্যান্স, ফলিং রেজিস্ট্যান্স এগুলো ক্যালকুলেট তো করে আরই পাইছি। আহ, এখন আসেন আসল কাজে, যে এইটা তো আমি শুধু ড্রাইভার পাইলাম, এখন একটা লোড, যদি এটা তো আমি ড্রাইভার পাইলাম, তাহলে এখন লোড কিন্তু একই জিনিস। আমাদের সার্কিটটা কেমন ছিল, এই যে এরকম ফ্যান আউট এক ছিল, এই জন্য ওইটার সামনে আর একটা কি আছে, নট গেট আছে, এই জন্য আমাদের তো এখানে কপি পেস্ট করার সুযোগ আছে। তো আমরা কি করব, এটাকে নিয়ে কপি পেস্ট করে দিয়ে আসি। হুম, আচ্ছা, সো আমরা কপি পেস্টটা সম্পন্ন করছি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের ওইটা ড্রাইভার, এটা হচ্ছে আমাদের লোড। ওকে, সো লোড, তাহলে এই যে দেখেন ড্রাইভারের আউটপুট লোডের ইনপুটের সাথে এসে কানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, এবং তাহলে এই যে ইনপুট ক্যাপাসিটেন্সটার ভূমিকাটা কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি। আমাদের কিন্তু সব ডিলে ক্যালকুলেট করতে হবে শুধুমাত্র ড্রাইভারের উপর ফোকাস করে। আমরা লোডের উপর ফোকাস করে কখনো ডিলে বের করবো না, ড্রাইভারের উপর ফোকাস করে ডিলে বের করবো। কিন্তু লোড আমাদের ড্রাইভারের সার্কিটটাকে কিছুটা চেঞ্জ করে দিতে পারে। কি চেঞ্জ করে দিতে পারে, খেয়াল করে দেখেন, ড্রাইভারের ইনপুট সাইডে যে ক্যাপাসিটেন্সটা ছিল, ওইটা এসে এখন কি হচ্ছে দেখেন তো, লোডের আউটপুট, এটা হচ্ছে লোডের আউটপুট নোড, আর এটা হচ্ছে ড্রাইভারের ইনপুট নোড। সো তাহলে লোডের আউটপুট নোডের সাথে ড্রাইভারের ইনপুট লোড যখন কানেক্টেড হচ্ছে, লোডের ইনপুট নোড যখন কানেক্টেড হচ্ছে, তখন কিন্তু এই দুইটা ক্যাপাসিট্যান্স প্যারালাল হয়ে যাচ্ছে। ওকে, সো দুইটা ক্যাপাসিট্যান্স প্যারালাল হয়ে গেলে আমাদের এই দুইটা যোগ হয়ে যাবে। তার মানে আমাদের লোডটা আসলে ড্রাইভারের আউটপুট ক্যাপাসিট্যান্সকে ইনক্রিজ করে দিচ্ছে। ওকে, এবং এটা আসলে ফ্যান আউট ওয়ানের জন্য সিচুয়েশন, কিন্তু আপনাকে যদি বলতো ফ্যান আউট এইস, মানে এটা ফ্যান আউট ওয়ান না বলে আমি মনে করেন কোশ্চেনটাকে চেঞ্জ করে দিয়ে বললাম ফ্যান আউট এইস আছে, এইচ সংখ্যক গেট কানেক্টেড আছে, তাহলে কি হইতো, এরপরে আরো একটা গেট, এরপরে আরো একটা গেট, এইভাবে কানেক্টেড থাকতো না। সো লোডের ডান দিকে কি হচ্ছে ওইটাতে আমরা আসলে ইন্টারেস্টেড না, আমরা জাস্ট ইন্টারেস্টেড লোডের সাথে যে নিচের দিকে যে 3C ক্যাপাসিটেন্স যোগ আছে, ওইটা নিয়ে আসলে ইন্টারেস্টেড। তাহলে খেয়াল করে দেখেন, সবারটা কিন্তু একই নোডে 3C, এইখানে একটা 3C, এখানে একটা 3C, এখানে একটা 3C, এখানে একটা 3C। তাহলে টোটাল এই নোডে যত কতগুলো 3C কানেক্টেড থাকবে, ওভারঅল আমি যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 3C এইচ, বা এইচ 3C। তো এই সংখ্যক 3C ইনপুট ক্যাপাসিটেন্স আমাদের লোডের আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এগেইন আমি এটার যদি আবার আরেকটু সিম্পলি, এটা আসলে আপনাদের এক্সামে দেখাইতে হবে না, এই যে এখানে আমি যেটা এক্সপ্লেইন করলাম, যে ড্রাইভারের সামনে লোড এনে কানেক্ট করবেন, আপনি ড্রাইভার আলাদা করবেন, লোড আলাদা করবেন, লোডের ইনপুট ক্যাপাসিটেন্স গুলাকে সাম করে এনে ড্রাইভারের আউটপুটে কানেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এটা করলেই আমাদের হচ্ছে।
সো আমরা আরেকটা পেজেই ফ্রেশ করে চলে আসি। তাহলে আরেকটা পেজে যদি ফ্রেশ করে আসি তাহলে দেখেন আমাদের একে নিয়ে আরেকবার। আচ্ছা, এটা আমাদের ভিডিডি, এটা আর, এটা আর, এইটার ইনপুটের দিকে আমাদের ছিল হচ্ছে 3C, এবং এটার আউটপুটের দিকে ছিল, নিজের তো একটা 3C ছিলই, সব আমরা প্যারালাল করে দিছি আসলে। তাহলে নিজের একটা 3C ছিল, আর ওই যে লোড সাইডে যতগুলো আছে, লোড সাইডে মনে করেন আপনার এইচ সংখ্যক যদি ইনপুট কানেক্টেড থাকে, তাহলে আসলে এইচ ইন্টু 3C ক্যাপাসিটেন্স অ্যাড হয়েছে। তো তাহলে এই পুরোটা ধরে আমাদের এখন টোটাল লোড ক্যাপাসিটেন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল লোড ক্যাপাসিটেন্স। তো একবারে সব সম্মিলিত হয়ে চলে আসলো এখানে। ওকে। আচ্ছা, এখন আমাদের যদিও এই কোশ্চেনটা, স্লাইডের কোশ্চেনটা যেটা নিয়ে আমরা এগোচ্ছি, এখানে আমাদের এইচ এর ভ্যালু আসলে কত, 1। তার মানে এখানে আপনি ইজিলি 3C প্লাস 3C 6C দিয়ে দিতে পারেন। ঠিক আছে, বাট আমরা এইচটা নিয়েই রাখি, তাহলে একবারে আপনারা এইচ সংখ্যক থাকলেও কি হবে, সেটা একটা প্রবলেমের মধ্যেই শিখে ফেলতেছে। So আমরা মডিফাই করে দিছি যে এইচ ইন জেনারেল ভাবে এইচ করে দিচ্ছি, আর শেষে আমরা এইচ এর ভ্যালু 1 বসাই দিতে পারবো চাইলে, যদি 1-এর জন্য চাই ফ্যান আউট। আচ্ছা, এখন মেইন কাজ আমাদের, যে আমাদের আসলে প্রোপাগেশন ডিলে বের করতে হবে, কন্টামিনেশন ডিলে বের করতে হবে, রাইজিং ডিলে বের করতে হবে, ফলিং ডিলে বের করতে হবে। সো ডিলে বলতে আসলে কি বোঝাচ্ছে, এই যে আউটপুট নোড, এই আউটপুট নোড যখন চার্জ হবে, লো থেকে হাই হবে, তখন হচ্ছে আমাদের রাইজিং ডিলে হবে। রাইজিং ডিলে পাথটা হচ্ছে এইটা। ওকে। সো আমাদের, আচ্ছা, টি, এটা হচ্ছে আমাদের টাও, টি আর বলতে পারি। তাহলে রাইজিং ডিলে, এখন রাইজিং ডিলে হচ্ছে ওই যে বেস্ট কেস ডিলে ছিল, ওর্স্ট কেস ডিলে ছিল, কিন্তু এইখানে বেস্ট কেস মানে সিমস ইনভার্টারের ক্ষেত্রে বেস্ট কেস আর ওর্স্ট কেস সেম হয়। এখানে আপনাদের কোনো মানে ভ্যারিয়েশন নাই, যে এত ছোট সার্কিট যে কিছু পার্ট আমি যে সংযুক্ত রাখবো, কিছু পার্ট বাদ দিব, বা ইনপুট কেসের পরে ডিপেন্ড করবে, ওই অপশনটা এখানে নাই। এই জন্য এখানে বেস্ট কেসও যেটা, ওর্স্ট কেসও সেটা, মানে বেস্ট কেস ওর্স্ট কেসের মধ্যে আসলে পার্থক্য হয় না, এই জন্য দুইটা ডিলেই আসলে সেম। ওকে। আচ্ছা, দাঁড়ান, তাহলে এখানে হচ্ছে পিডিআর, প্রপাগেশন ডিলে, আচ্ছা পিআর না, এখানে হচ্ছে আমাদের পিডিআর দিতে হবে। তাহলে টি, প্রথমে হচ্ছে প্রপাগেশন ডিলে রাইজিং, আর এটা হচ্ছে কন্টামিনেশন ডিলে রাইজিং, এবং এই পাথটা হচ্ছে এই যে রাইজিং মানেই হচ্ছে, সবসময় মনে রাখবেন, রাইজিং মানেই হচ্ছে ভিডিডি থেকে আউটপুট নোট, আর ফলিং মানে মনে রাখবেন আউটপুট থেকে গ্রাউন্ড নোট। ওকে, এইটা হচ্ছে আমাদের ডিলের মেইন পাথ। সো আমাদের ডিলে বের করার রুলস হচ্ছে যে আমাদের পাথের টোটাল রেজিস্ট্যান্স নিতে হবে। তো আমাদের এই যে এখান থেকে ভিডিডি থেকে আউটপুট পর্যন্ত যে পাথটা দেখতেছেন, এই পাথের রেজিস্ট্যান্স কত আছে, এই পাথের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের আর আছে, এবং আমাদের আউটপুট নোডের যে ক্যাপাসিট্যান্স আছে ওই ক্যাপাসিট্যান্সটা গুণ হবে, তার মানে শুধুমাত্র আর ইন্টু সি। তো এখানে ক্যাপাসিট্যান্স কত আছে, ক্যাপাসিট্যান্স আছে হচ্ছে আপনার 3C প্লাস এইচ ইন্টু 3C। ওকে। সো এইখান থেকে হচ্ছে আমরা পেয়ে গেলাম প্রপাগেশন ডিলে রাইজিং অথবা কন্টামিনেশন ডিলে রাইজিং এর ভ্যালুটা। আচ্ছা, এখন মজার স্যার, ব্যাপার। হ্যাঁ, বলেন। আচ্ছা স্যার, আপনি যেখানে একটা ফর্মুলা লিখছেন না, যে 3C প্লাস H3C, এটা কি হ্যাঁ, স্যার কোনো জেনারেল ফর্মুলা নাকি শুধু এই সার্কিটের জন্য? না, জেনারেল ফর্মুলা নেই সার্কিটের জন্য, এই জিনিসটা আসছে এই সার্কিট থেকে, যে উপর থেকে দেখেন। এইখানে কিন্তু আমি বুঝাই বলছি আপনাকে যে আমাদের একটা ড্রাইভার ছিল, এদিকে অনেকগুলো লোড আছে। তো ড্রাইভারে আমরা একটু আগে ইকুইভ্যালেন্ট সার্কিটে আউটপুট রেজিস্ট্যান্স কত পাইছি বলেন, 3C পাইছি। জি স্যার, 3C। আচ্ছা, আর এই যে ডান দিকে যে লোডগুলো আছে, লোডগুলোর প্রতিটার ইনপুট ক্যাপাসিট্যান্স কত আসছে, 3C করে। 3C। তাহলে লোড কতগুলা কানেক্টেড আছে, বুঝছি স্যার। এই সংখ্যক। বুঝছেন, তো এই জন্য আমাদের টোটাল লোড ক্যাপাসিট্যান্স মানে লোডের ক্যাপাসিট্যান্সটা আসলে 3C টাইমস এইচ। তো এটা 3C না হয় 5C হইতে পারে, 6C হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এইচ এর ভ্যালু হচ্ছে এইচ জেনারেল না থেকে 5, 10, 7 যে কোনো কিছু হইতে পারে। তো এই হিসেবে ক্যালকুলেট করছি,
আর ইটসেলফ এর তো একটা লোড আউটপুট ক্যাপাসিটেন্স আছে ড্রাইভারের। তো ওইটাও তো সবই কিন্তু প্যারালাল হচ্ছে, এই জন্য আমরা শুধুমাত্র কথা না বলে যোগ করে দিচ্ছি। আমাদের যোগ করলেই কাজ হয়ে যাচ্ছে, কেন? তার কারণ সবই প্যারালাল আসলে, একই নোডের সাথে গ্রাউন্ডের সাথে সংযুক্ত, এই জন্য সব যোগ হয়ে যাচ্ছে। তো এটা আর কি কোনো জেনারেল ফর্মুলা মুখস্থ করার ব্যাপার না, এটা হচ্ছে আপনাদের ওই স্যার, নোডের কথা বিবেচনা করতে হবে। হ্যাঁ বলেন। স্যার এখানে এইচ বলতে কি আপনি কয়টা লোড কানেক্টেড আছে ওইটা বুঝাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচ মানে হচ্ছে আপনার নাম্বার অফ লোডস। নাম্বার অফ ওকে। লোড কানেক্টেড, বা আমি ওকে। ফ্যান আউটও বলতে পারি, ফ্যান আউট মানেই কতগুলো লোড কানেক্টেড, বুঝছেন? জি। ওকে। আচ্ছা, এখন আমাদের এটা তো গেল হচ্ছে যে রাইজিং ডিলে। তো রাইজিং ডিলে বাদে ফলিং ডিলেও কিন্তু আসতে পারে। ফলিং ডিলে কখন? যখন হচ্ছে আউটপুটটা হাই ছিল, হাইয়ের থেকে লো হবে। তো হাইয়ের থেকে লো হওয়ার পাথটা হচ্ছে আপনার দেখেন এই নিচের দিকে। আচ্ছা, আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা হয়তো ভাববেন যে স্যার কেন নিচের টুকুই কাউন্ট করতেছেন, উপরের টুকু কাউন্ট করতেছেন না। দেখেন আমি কিন্তু বলছিলাম যে সিমস সার্কিট শুধুমাত্র আইদার পুল ডাউন কানেক্টেড থাকে অথবা পুল আপ কানেক্টেড থাকে, একই সময়ে কিন্তু দুইটা কানেক্টেড থাকে না। তো আমাদের যখন রাইজিং ডিলেটা বের করছি তখন হচ্ছে পুল আপটা কানেক্টেড ছিল, আর যখন ফলিং ডিলে বের করব তখন শুধুমাত্র পুল ডাউনটা কানেক্টেড আছে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। তো এই জন্য টি এখানে হচ্ছে প্রপাগেশন ডিলে ফলিং, এখানেও যেহেতু ভ্যারিয়েশন করার সুযোগ নাই এই জন্য এখানে প্রপাগেশন ডিলে এবং কন্টামিনেশন ডিলে রাইজিং, সরি, দুইটাই ফলিং, দুইটাই ফলিং হচ্ছে আমাদের সেম হবে। সেম হবে কি, আমাদের যে ফলিং পাথটা আছে, ফলিং পাথের রেজিস্ট্যান্স ইনটু যে রেজিস্ট্যান্সটা ফল করতেছে, সরি যে ক্যাপাসিটেন্সটা ফল করতেছে, বেসিক্যালি ক্যাপাসিটেন্সতেই তো চার্জ জমা আছে, ওই চার্জটাই এখন গ্রাউন্ডে দিয়ে দিচ্ছে। তাহলে ওই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, সো তাহলে আমাদের রাইজিং ফলিংটা এখানে বুঝতে পারছি আমরা, কিন্তু প্রপাগেশন আর কন্টামিনেশনের পার্থক্যটা এই প্রবলেম থেকে বুঝতে পারতেছি না, যেহেতু দুইটার ভ্যালু একই। বাট আমি একটা বলে রাখি, এটা হচ্ছে কন্টামিনেশন হবে হচ্ছে আপনার স্মলার, আর এটা হচ্ছে আপনার লার্জার হবে সবসময়। ওকে, সো তার মানে প্রপাগেশন ডিলের ভ্যালু সবসময় বড় হবে, কন্টামিনেশন ডিলের ভ্যালু সবসময় ছোট হবে। ওকে, মানে রিলেটিভলি কিছু না কিছু ছোট হবে, বড় হবে। সো এই কেসের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েশন নেই, সব সেম। ওকে, সো এই কাজটাই হচ্ছে আপনাদের করতে হবে বেসিক্যালি, আপনাদের প্রপাগেশন ডিলে রাইজিং বের করতে হবে, কন্টামিনেশন ডিলে ফলিং বের করতে হবে, দেন হচ্ছে আপনারা এখান থেকে ডিলে চলে আসবেন। আপনাদের হয়তো আরসির ভ্যালু দেওয়া থাকবে, আর সির ভ্যালু দেওয়া থাকলে মনে করেন আর এর ভ্যালু যদি এরপরে দেওয়া থাকে, আর এর ভ্যালু হচ্ছে 10 কে কিলো ওহম মাইক্রোমিটার, আর এর ভ্যালু সাধারণত এরকম করে দেওয়া থাকে। আর হচ্ছে আপনার অনেক সময় এটা হচ্ছে আর না বলে আর ড্যাশ বলতে পারি আমরা, আর সি না বলে সি ড্যাশ বলতে পারি। সি ড্যাশের ভ্যালু এরকম দেওয়া থাকতে পারে যে পার উইথ, আচ্ছা ক্যাপাসিটেন্সের ভ্যালু 2 ফেমটো ফ্যারাড পার মাইক্রোমিটার বলা থাকতে পারে, অর সি ড্যাশের ভ্যালু আরেকটা থাকতে পারে 2 ফেমটো ফ্যারাড পার মাইক্রোমিটার স্কোয়ার। পিকো ফেমটো অটো, না ফেমটো না বলে এটা হচ্ছে অটো ফ্যারাড বলে মনে করেন। ওকে, সো এইখান থেকে আসলে আর ড্যাশ থেকে কিভাবে আর বের করবে? ঠিক আছে, তাহলে আর ড্যাশ থেকে আর বের করা দেখেন খুবই সিম্পল, এটার ইউনিট দেখলে আপনি বুঝতে পারতেছেন। তো 10 কিলো ওহম ইন্টু মাইক্রোমিটার, তার মানে কি বুঝতেছেন, এখানে হচ্ছে একটা মাইক্রোমিটার দিয়ে এক্সট্রা গুণ করা আছে আর ড্যাশের মধ্যে। তাহলে আমি যদি আর পাইতে চাই, অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স পাইতে চাই, তাহলে কি করতে হবে, 10 কিলো ওহম মাইক্রোমিটারকে, ওই মাইক্রোমিটারটাকে সরায় দেওয়ার জন্য আমাদের একটা মাইক্রোমিটার দিয়ে ভাগ করতে হবে। সেই মাইক্রোমিটার কি হইতে পারে, সেই মাইক্রোমিটার হইতে পারে হচ্ছে আমাদের উইথ, উইথের পরে আসলে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, উইথটা কিসে বসাবো, উইথটা মাইক্রোমিটারে বসাবো। আচ্ছা,
উইথের ভ্যালু আসতেছে, আমাদের কোশ্চেনে যদিও উইথ দেওয়া নাই। আর ক্যাপাসিটেন্সের ভ্যালু দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে পার মাইক্রোমিটার আর একটা হচ্ছে পার মাইক্রোমিটার স্কোয়ার। ওকে, তো দেখেন এখানে হচ্ছে মাইক্রোমিটার দিয়ে ভাগ করা আছে, তাহলে এই মাইক্রোমিটারের প্রভাবটা কাটতে গেলে আপনার কি করতে হবে, এখানে হচ্ছে আপনার মাইক্রোমিটার দিয়ে গুণ করতে হবে। তো এই জন্য উইথ ইন মাইক্রোমিটার দিয়ে গুণ করতে হবে। আর এটা হচ্ছে মাইক্রোমিটার স্কোয়ার দিয়ে ভাগ করা আছে, তার মানে দুইটা মাইক্রোমিটার দিয়ে গুণ করতে হবে, তাহলে এই জন্য সি সমান সমান এটার ক্ষেত্রে আসবে সি ড্যাশ ইন্টু ডাব্লু এল। ওকে, সো ডাব্লু এল যেহেতু মাইক্রোমিটার স্কোয়ার, তাহলে দুইটার ইউনিটই আমরা মাইক্রোমিটারে বসাবো। এখন আপনার কথা হচ্ছে যে স্যার আমি কিভাবে ডাব্লু পাবো, কিভাবে এল পাবো। আচ্ছা, এটা আপনাকে বলে দিবে, যে বলবে যে 90 ন্যানোমিটার টেকনোলজিতে এই কাজটা হয়েছে, বা টেকনোলজিতে চিপটা তৈরি হয়েছে, 90 ন্যানোমিটার টেকনোলজিতে চিপটা তৈরি হয়েছে। তাহলে বলেন তো আমাদের ফিচার সাইজ কত? আমাদের ফিচার সাইজ হচ্ছে 90 ন্যানোমিটার। এবং আমাদের ল্যামডা প্যারামিটারের ভ্যালু কত? ল্যামডা প্যারামিটার হচ্ছে ফিচার সাইজ বাই 2। ইন জেনারেল আর কি, ফিচার সাইজ বাই 2। কিছু কিছু কোশ্চেনে আবার দেখবেন যে বলা থাকতে পারে যে না, এটা হচ্ছে নিজেরাই দিয়ে দিতে পারে, বা ফিচার সাইজ বাই 2 স্ট্রিক্টলি নাও আসতে পারে, বাট কিছু না বলা থাকলে আপনি যখন বের করবেন তখন জেনারেল আমরা ফিচার সাইজ বাই 2 করে দিব। তাহলে এখানে কত আসছে? 45 ন্যানোমিটার। আর আপনি তো ন্যানোমিটার আর মাইক্রোমিটারের তফাৎটা বোঝেনি, রাইট? ন্যানোমিটারকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? মাইক্রোমিটার। তাহলে এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 0.045 মাইক্রোমিটার। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি, ল্যামডা পাইছি। এখনো কিন্তু কাজ শেষ হয় নাই। তো এখনো কাজ শেষ না হলে খেয়াল করে দেখেন, এই যে আর বা সি, আর এবং সি কার থেকে আসতেছে? এটা আসতেছে হচ্ছে আপনার ইউনিট এনমস থেকে, অবশ্যই ইউনিট এনমস থেকে। তাহলে ইউনিট এনমসের ডাব্লু বাই এল এর ভ্যালুটা কত? ডাব্লু হচ্ছে হয় 4 ল্যামডা, আর হচ্ছে এল হচ্ছে আপনার 2 ল্যামডা। তাহলে আমাদের এই যে উপরে যে আর বলেন সি বলেন, এগুলা বের করতে কি ডাব্লু এবং এল লাগবে। তো তাহলে আমাদের ডাব্লু কিভাবে বের করবো? ডাব্লু সমান 4 ল্যামডা এবং এল সমান হচ্ছে আপনার 2 ল্যামডা। তাহলে 4 ল্যামডা মানে 4 × 0.045 মাইক্রোমিটার, এবং এল সমান সমান 2 × 0.045 মাইক্রোমিটার। তো এইখান থেকে আপনার লেন্থ পেয়ে যাচ্ছেন, উইথ পেয়ে যাচ্ছেন ইন মাইক্রোমিটার। অ্যান্ড আপনাকে যদি আর ড্যাশ বা সি ড্যাশ মাইক্রোমিটার ইনটু বা পার মাইক্রোমিটার ইউনিট বা পার মাইক্রোমিটার স্কোয়ার ইউনিটে দেয়, তাহলে আপনি আমি যে ফর্মুলাগুলো বা বুঝাই দিলাম, যে ওই অনুযায়ী যদি আপনি অ্যাপ্রোচ করেন তাহলে হচ্ছে অ্যাকচুয়াল আরসি পেয়ে যাবেন। অ্যাকচুয়াল আরসি থেকে আমরা পেয়ে যাব হচ্ছে বেসিক্যালি ওই যে পরবর্তীতে কে টাইমস এর আর সির ভ্যালুগুলা, ফর এক্সাম্পল আর বাই কে এন কে পি, ওইখান থেকে আর কি আমাদের বসায় দিলে আমরা ডিলের ভ্যালুগুলা পেয়ে যাচ্ছি। ওকে, অ্যাকচুয়াল ডিলের ভ্যালুগুলা। ওকে, তো এখানে আরেকটা অবজারভেশন আপনাদের বলি, শেয়ার করি। দেখেন যে ডিলে গুলার মধ্যে কিন্তু এইচ একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতেছে। সো এইচ এর ভ্যালু যদি 0 দিয়ে দেন তাহলে দেখেন ডিলের ভ্যালু অনেক কম হবে। আবার এইচ এর ভ্যালু যদি বাড়ায় দেন তাহলে দেখবেন ডিলের ভ্যালু অনেক বেশি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে একটা ড্রাইভারের সাথে যত বেশি লোড কানেক্টেড থাকবে তত ওই ড্রাইভারটা ডিলে বেড়ে যাবে। তো এই জন্য এখানেও একটা লিমিটেশন আছে, যে আপনি একটা গেটের আউটপুটকে অনেক বেশি গেটের ইনপুটে কানেক্ট করে দিলে তখন আবার আপনার ডিলের পারফরমেন্স কম হয়ে যাবে। এবং এই ডিলের সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড। আপনি ডিলে যদি সার্কিটে বেশি চলে আসে তাহলে আপনি খুব বেশি স্পিডের ক্লক দিতে পারবেন না। খুব বেশি স্পিডের ক্লক না দিতে পারলে আপনার মাইক্রো প্রসেসরটা স্লো কাজ করবে। তো ক্লক পার ইনস্ট্রাকশনটা আসলে বেড়ে যাবে। ঠিক আছে, তো তার মানে আমাদের 1 সেকেন্ডের মধ্যে মাইক্রো প্রসেসর যতগুলো ক্যালকুলেশন করতে পারতো সেটা এখন আর করতে পারবে না। সো আমরা ডিলের একটা জাস্ট প্রবলেম আপনাদের পুরোটা করে দেখলাম। এখন আপনাদের এক্সামে আসলে এটার পার্ট 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 করতে দিবে, বা এটাই হচ্ছে এবিসিডি কোশ্চেনের মধ্যে ভেঙে দিতে পারে, বা কিছু পার্ট দিয়ে বাকি পার্ট করতে বলতে পারে।
ওকে, সো আমরা যে প্রবলেমটা দেখলাম এটা নিঃসন্দেহে খুবই একটা সহজ প্রবলেম, তার কারণ এটা হচ্ছে একটা ইনভার্টারের পুল আপ পুল ডাউনে মাত্র একটা করে মসফেট আছে। ওকে, সো আমাদের পরবর্তীতে যে পার্টগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে, মনে করেন, ন্যান্ড টু ন্যান্ড টু মানে টু ইনপুট ন্যান্ড গেটের ডিলে শিখবো। তারপর হচ্ছে এটা শিখবো। তারপরে হচ্ছে নর গেট টু ডিলে। তো আমি যেটা বলতেছি এটা হচ্ছে ড্রাইভার, ওর পাশে আবার ওর পরে লোড থাকতে পারে ন্যান্ড গেট, নর গেট। আবার এগুলার ইনপুটও বেশি হইতে পারে, আপনাকে হচ্ছে ন্যান্ড টু না দিয়ে ন্যান্ড থ্রি দিতে পারে। তারপরে হচ্ছে আপনাকে ন্যান্ড ফোর দিলে দিতে পারে। ওকে, সো এগুলোর জন্য আমাদের আসলে প্র্যাকটিস করতে হবে। তো আমি অবশ্যই আপনাদের একটা করাই দিব, দেখি আমাদের স্লাইডে কোনটা করানো আছে, স্লাইডেরটাই করাই দিই। এই যে দেখেন, এখানে হচ্ছে আপনাদের স্লাইডে ইকুইভ্যালেন্ট সার্কিট গুলা করে করে পরবর্তীতে এখানে কিন্তু 6C দিয়ে করে রাখছে, রাইট? 6C মানে বুঝতেই পারতেছেন, ওই যে 3C প্লাস 3C। আমি কিন্তু 3C প্লাস H × 3C করছি, এইচ এর ভ্যালু 1 বসায় দিলে এটাই চলে আসবে আসলে। আচ্ছা, সো এইখান থেকে আসলে সব মিলে রাইজিং ফলিং বের করছে। এই যে এখন, না আপনাদের একবারে ন্যান্ড থ্রি করছে, ন্যান্ড টু করে নাই, তো আমরাও তাহলে ন্যান্ড থ্রি দিয়েই প্র্যাকটিস করে দিব। ওকে, তো আসেন আমরা এখন আমাদের যতটুকু টাইম আছে এটা আমরা ন্যান্ড থ্রি কভার করে ফেলতে পারবো, যেহেতু স্টেপগুলো আপনাদের অলরেডি বোঝা হয়ে গেছে। সো আমরা হচ্ছে ন্যান্ড থ্রি গেটটা শুরু করি। সো ন্যান্ড গেট থ্রি, এটা হচ্ছে ড্রাইভার। আমি ড্রাইভার লোড বলে দিই সুন্দরভাবে, ড্রাইভার। আর লোডেও আছে হচ্ছে আপনার এইচ সংখ্যক ন্যান্ড থ্রি। যদি ন্যান্ড থ্রি না বলে লোড আমার ন্যান্ড টু বলতো, তখন কিন্তু আবার আমাদের আরেকটা ঝামেলা বেড়ে যেত মানে ন্যান্ড থ্রির যে ক্যালকুলেশন হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, ন্যান্ড টু এর কিন্তু সেম ইকুইভ্যালেন্ট সার্কিট হবে না, দুইটা ডিফারেন্ট হবে। ওকে, সো আমাদের এই কোশ্চেনের জন্য একটা ক্যালকুলেট করলেই হয়ে যাচ্ছে। সো ফার্স্টে কাজ হবে আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা, সিমস ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকা। তাহলে সিমস সার্কিট আঁকলে, আচ্ছা সরি, ন্যান্ড থ্রি হলে নিচের দিকে সিরিজ, এসে নিচের দিকে হচ্ছে আপনার সিরিজ আসবে একটা, দুইটা, তিনটা। আচ্ছা, উপরের দিকে যাবে হচ্ছে আপনার প্যারালাল। এটা আমাদের ভিডিডি, এটা কানেক্টেড হয়ে এইটা হচ্ছে আমাদের আউটপুট নোড। এবং এই যে সবগুলোর সাথে কিন্তু এইটা এ, এটা বি, এটা সি, এ বি সি কানেক্টেড, এবং এখানে সিরিয়ালি মনে করেন এটা হচ্ছে আপনার এ, এইদিকে হচ্ছে আপনার বি, এদিকে হচ্ছে আপনার সি। দেখি এবিসি সিরিয়ালটা আমরা ঠিক রাখি ওদের সাথে। হ্যাঁ, এখানে এ দিচ্ছে, এখানে এ দিচ্ছে, ঠিক আছে। তো এই সিরিয়ালে হচ্ছে আমরা এবিসি দিয়ে দিছি। এখন এই গেটটা সামনে তো আবার এই গেটই কানেক্টেড থাকবে, তো ওটা পরে বাদ রাখি। এখন আমাদের হচ্ছে সাইজ ক্যালকুলেট করতে হবে। তো সাইজ কিভাবে ক্যালকুলেট করব? দেখেন আমাদের যে এনমস গুলো আছে, এনমস গুলোর সাইজ কি, কে এন কে এন ধরে নিই। তাহলে আমাদের, ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের এখানে রিকোয়ারমেন্ট বলে দিতে হবে, যে আপনাদের বলে দিচ্ছে রাইজ রেজিস্ট্যান্স, ফলিং রেজিস্ট্যান্স সেম, রাইজিং রেজিস্ট্যান্স এবং আমাদের ফলিং রেজিস্ট্যান্স যে সেম, এটা আমাদের বলে দিচ্ছে। এবং এইটা সেম শুধুই না, এটা ইউনিট ইনভার্টারের সমান। ইউনিট ইনভার্টার, আমরা একটু আগে যে ইনভার্টারটা করছি সেটা হচ্ছে ইউনিট ইনভার্টার। তো আপনি জানেন যে ইউনিট ইনভার্টারের রাইজিং রেজিস্ট্যান্স ফলিং রেজিস্ট্যান্স আলটিমেটলি কত দাঁড়াইছে, আর। সো এই জন্য রাইজিং ফলিং রেজিস্ট্যান্স ইউনিট ইনভার্টারের সমান, এরকম একটা কোশ্চেন কথাও আপনাদের কোশ্চেন বা রিকোয়ারমেন্টের মধ্যে বলে দিবে। সাধারণত এইভাবেই ডিজাইন করা হয়, এটা বলে দিও না। চিপ ডিজাইন যখন করা হয় তখন সাইজিং গুলো এটাই মেনটেন করে করা হয় জেনারেলি। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আমাদের ফলিং পাথ কোনটা, ফলিং পাথ হচ্ছে এইটা। তাহলে দেখেন ফলিং সবগুলা ড্রেন সোর্সের মধ্যে কি এক একটা রেজিস্ট্যান্স আসবে না? তাহলে আমাদের এখান থেকে আমি ফলিং রেজিস্ট্যান্স কত পাচ্ছি? ফলিং রেজিস্ট্যান্স পাচ্ছি হচ্ছে
3 গুণ একটা এনমসের রেজিস্ট্যান্সের সমান। তাহলে 3 গুণ একটা এনমসের রেজিস্ট্যান্স, একটা এনমসের রেজিস্ট্যান্স আবার কত, R/Kn। তাহলে একটা এনমসের রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, আর 3টা এনমস সিরিজে আছে বলে তাদের রেজিস্ট্যান্স গুলা কি হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। আচ্ছা, সো এই ভ্যালুটা কত আসতে হবে, এই ভ্যালুটা হচ্ছে এই যে এখানে রিকোয়ারমেন্টে বলে দিছে যে ইউনিট ইনভার্টারের রেজিস্ট্যান্সের সমান হতে হবে। দ্যাট মিনস এটা আর এর সমান হবে। সো এইখান থেকে আমি কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আর এফ, সরি আর আর তো কাটাকাটি চলে যাবে, আর আর কাটাকাটি গেলে আমাদের কে এন এর ভ্যালু চলে আসবে আসলে 3। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাইজিং রেজিস্ট্যান্স কত আসবে। তাহলে রাইজিং কোন দিক থেকে হবে, উপর দিক থেকে এসে ভিডিডি থেকে হচ্ছে আউটপুট নোড পর্যন্ত রাইজিং। কিন্তু রাইজিং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটা মজার জিনিস হবে, সেটা বলতেছি আপনাদের। সো প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত, প্রত্যেকটা রেজিস্ট্যান্স দেখেন 2R/, কত, কেপি। এটা রেজিস্ট্যান্স সাইজ হচ্ছে আপনার কেপি, এটা সাইজ কেপি, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 2R/KP। তো এটারও 2R/KP, এটারও 2R/KP, পাশেরটারও 2R/KP। যেহেতু 3টা প্যারালাল আছে, আমরা তো ডিসক্রিমিনেশন করার দরকার নেই, সবগুলোর একই সাইজ দিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের উপরের দিকে পাত কি আমি 3টাই খোলা রাখবো নাকি একটা খোলা রাখবো। যদি খেয়াল করে দেখেন, এখানে আমাদের 3টা প্যারালাল পাত আছে, তো 3টা পাথই সব যে অপারেট করতে হবে এর কিন্তু দরকার নেই। নিচের দিকে কিন্তু 3টা অপারেট না করলে ডিসচার্জ বা ফল হয়েছিল না। এইখানে কিন্তু ফল হইতে গেলে একটা খোলা থাকলেই এনাফ। একটা খোলা থাকলেই কিন্তু আমার ভিডিডি থেকে, এই যে ভিডিডি থেকে এই যে যে আউটপুট নোড আছে, আউটপুট নোড কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে যাবে। তো একটা পাতই এনাফ, একটা পাত এনাফ, বাকি 2টা মনে করেন ক্রস। এটা একটা সিনারিও হইতে পারে। আর একটা সিনারিও হইতে পারে হচ্ছে এই যে সবগুলো পাত দিয়েই কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, ক্রস দেওয়া মানে ওইটা রেজিস্ট্যান্স ইনফাইনাইট হয়ে গেছে, বাদ চলে গেছে আর কি। সো এইখানে যদি আমি দেখি আউটপুট ওয়াই, তো তাহলে এখানে হচ্ছে আমাদের আরপি, আরপি, আরপি। সো এখানে আমাদের কি হইতে পারে, সবগুলো দিয়েই কারেন্ট আসতেছে, এদিক থেকেও আসতেছে, এদিক থেকেও আসতেছে, আবার এই দিক থেকেও আসতেছে। সো উপরেরটা যেহেতু একটা খোলা আছে, তাহলে এখানে রেজিস্ট্যান্স, ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরপি হবে। আবার নিচেরটা 3টা আরপি প্যারালালে থাকার কারণে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যাবে, আপনারা কিন্তু জানেন যে 3টা আর প্যারালাল থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় R/3, 2টা আর প্যারালাল থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় R/2। এইভাবে যদি আমাদের 10টা আর প্যারালাল থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় R/10। এটা একটা শর্টকাট যদি রেজিস্ট্যান্স গুলো সেম থাকে। সো আমরা আসলে ডিলে বের করার সময় এই সব ক্ষেত্রে ওর্স্ট কেস চিন্তা করে ডিজাইন করি। তো ওর্স্ট কেস করে চিন্তা করে ডিজাইন করলে এইটায় ডিলে বেশি হবে, আর এই সিনারিওটা চিন্তা করলে ডিলে কম হবে। তো আমাদের ওর্স্ট কেসকে হ্যান্ডেল করতে হবে বলে আমরা চিন্তা করে নেব যে একটা মাত্র পাথ খোলা আছে, ওইটাই হচ্ছে আমাদের রাইজিং রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? সো দেখে মনে হচ্ছে যে 3টা প্যারালাল হয়ে যাইতো, কিন্তু আসলে 3টা প্যারালাল করা যাবে না। কেন? এটা হচ্ছে ওই যে আমাদের বেস্ট কেস ওর্স্ট কেস সিনারিওর কথা চিন্তা করে। সো এই জন্য আর আর হবে হচ্ছে সিম্পল একটা পিমসের রেজিস্ট্যান্সের সমান। তো একটা পিমসের রেজিস্ট্যান্স কত, এটা হচ্ছে আপনার 2R/KP। তো তাহলে এই যে রাইজিং রেজিস্ট্যান্স হচ্ছে 2R/KP, এইটা সমান সমান হইতে হবে আর, এখান থেকে আর আর কাটাকাটি হয়ে আপনার কেপি হয়ে যাচ্ছে হচ্ছে 2। তো তাহলে খেয়াল করে দেখেন, আমরা সাইজিংটা বের করার প্রক্রিয়াটা বুঝে ফেলছি, কিভাবে হচ্ছে আমাদের সাইজিং করতে হবে। এখন যদি আপনাকে ন্যান্ড 4 গেট দেয়, নর 2 গেট দেয়, যে গেটই দিক না কেন, আপনার এই রুলসটা ফলো করলে আমরা ইজিলি সাইজটা বের করতে পারবো। তো আমাদের মনে রাখতে হবে যদি কোনো পাথে প্যারালাল আসে, তাহলে আমরা ওর্স্ট কেস চিন্তা করবো, ওই প্যারালাল পাথের একটা মাত্র কারেন্ট ফ্লো করতেছে এটা চিন্তা করব কেএন বা কেপি বের করার ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে অন্য রুলস। আচ্ছা, আর সিরিজ থাকলে তো আসলে একটা কনসিডার করে আপনি কখনো বের করতে পারবেন না, তার কারণ সিরিজ ব্রাঞ্চকে অন করতে গেলে সবগুলাই অন থাকতে হবে। সিরিজ ব্রাঞ্চের ক্ষেত্রে আসলে 2 রকম কেস হওয়ার কোনো সুযোগ নাই। ওকে।
তো যাই হোক, এখন আমরা সাইজগুলো তাহলে এখানে ইনসার্ট করে দিতে পারি। তাহলে আমাদের কে এন আর কেপি লেখার দরকার নেই, এই সবগুলোর সাইজ হবে হচ্ছে যে 3 3 3, আর এটা হচ্ছে একটা সাইজ যেটা বের করছে, বাকিগুলোর সাইজও সেম হবে 2, এটা সাইজ 2, এটা সাইজ 2। তো আমরা চলে আসছে আমাদের সাইজ। এখন আমাদের কাজ হচ্ছে যে এগুলার আর এবং সি ইকুইভ্যালেন্সি বের করে ফেলা। ওকে, তো সেটার জন্য আসেন আমরা পরের পেজে চলে যাই। তো পরের পেজে চলে গেলে আমাদের, আচ্ছা সার্কিটটা আবার একটু এঁকে নিই তাহলে সুবিধা হবে, এখানে দেখে করতে পারবেন। ভিডিডি, এইখান থেকে হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ, এগুলো কিন্তু সব পিছে গোল গোল মানে পিমস। এইদিকে আমাদের অনেকগুলো সিরিজ। আচ্ছা আচ্ছা, এটা 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 হচ্ছে আমাদের আউটপুট নোড। তো সাইজ যদি বলি তাহলে এটা 2 2 2, আর এখানে হচ্ছে আপনার 3 3 3। এখন বলেন তো এক একটা ইন্ডিভিজুয়াল পিমসের সাইজ কত হবে? পিমসের সাইজের ফর্মুলা হচ্ছে 2R/K। তো কে এর ভ্যালু কত পাইলাম? কে এর ভ্যালু হচ্ছে 2 পাইলাম। তাহলে ওভারঅল আমাদের হচ্ছে 2R/K এর ভ্যালু আর আসতেছে। আবার দেখেন তো এনমস গুলোর কি সিচুয়েশন, এনমস এর ফর্মুলা হচ্ছে R/K। তাহলে কে এর ভ্যালু কত? 3। এই জন্য আমাদের এটার ভ্যালু আসবে R/3। তাহলে আমরা একটা এনমস এর রেজিস্ট্যান্স এবং একটা পিমস এর রেজিস্ট্যান্স ক্যালকুলেট করছি, এবং আমরা এখন দেখতে পারলাম যে সবসময় যে সবগুলো রেজিস্ট্যান্স আর হবে এমন কোনো কথা নাই। আমাদের এখানে এনমস গুলোর রেজিস্ট্যান্স আসছে R/3 করে, আর পিমস গুলোর রেজিস্ট্যান্স আসছে আসলে আর করে। ওকে, এখন আমাদের ক্যাপাসিটেন্সও ক্যালকুলেট করে নিই। দেখেন এটার প্রথমটার ক্যাপাসিটেন্স কত হবে? ক্যাপাসিটেন্সের মজার ব্যাপার, আমাদের ক্যাপাসিটেন্স সবসময় কেসি হয়। তো তাহলে উপরেরটা 2C করে আসবে, নিচেরটার কিন্তু ক্যাপাসিটেন্স 3C করে আসবে। ঠিক আছে, তো তাহলে আমাদের টোটাল কতগুলো ক্যাপাসিটেন্স লাগবে আর কতগুলো রেজিস্ট্যান্স লাগবে? রেজিস্ট্যান্স তো 6টা মসফেটের জন্য 6টা রেজিস্ট্যান্স আসবে। ক্যাপাসিটেন্স হিসাব মতো কতগুলো আসবে? ক্যাপাসিটেন্স হিসাব মতো আসলে 318টা ক্যাপাসিটেন্স আপনার এখানে অ্যাড করতে হবে। কিন্তু একটা জিনিস আছে, বিবেচনা করার আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স কিছু বাদ যাবে। কয়েকটা মানে অনেকগুলো তো বাদ যাবে, শর্ট হয়ে যাবে, আপনি জানেন। ওই যে ভিডিডির সাথে শর্ট হয়ে যাবে, গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে। এ বাদেও আমাদের এখানে ক্যাপাসিটেন্স কিছু কম কাউন্ট হবে। সেটা কেন কম কাউন্ট হবে সেটা একটু দেখাই নিই। দেখেন, দুইটা মসফেট যখন সিরিজে থাকে তখন আমাদের কি এইখানে একটা ক্যাপাসিটেন্স দেওয়ার কথা ছিল আর এইখানে একটা ক্যাপাসিটেন্স দেওয়ার কথা ছিল না? তার কারণ এটা ড্রেন আর এটার সোর্স। আবার এইখানে একটা ক্যাপাসিটেন্স, আবার গেটে তো এক একটা করে আসবেই। গেটে তো এই যে গেটে একটা, এখানে এই গেটে একটা, এইদিকে হচ্ছে আপনার একটা। তো এই ক্যাপাসিটেন্স গুলো দেওয়ার কথা ছিল। বাট মজার ব্যাপার, আমরা মসফেটের স্ট্রাকচারটা যদি দেখি, মসফেটের স্ট্রাকচারটা হয় হচ্ছে, ড্রেইন সোর্সের কথা তো জানেন। এই যে মনে করেন প্রথম মসফেটটার গেট হচ্ছে এইটা, আর পরের মসফেটটার গেট হচ্ছে এটা। তো এটা হচ্ছে এই যে ড্রেন সোর্স আঁকতেছে, এই যে ড্রেন সোর্স দেখেন। তাহলে এটা ড্রেন, এটা সোর্স, আর পরেরটা কি করব? পরেরটা আবার এই যে এরকম এরকম দিয়ে। তো এইটা নিচেরটা হচ্ছে আপনার সোর্স, উপরেরটা হচ্ছে ড্রেন। তো যখন সিরিজ করা হয় তখন এই যে পর পর দুইটার সোর্স এবং ড্রেনকে একসাথে কানেক্ট করে দেওয়া হয় এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তো এই জন্য এটা ডিজাইনটা এরকম হয় যে এই যে একবারে একবারে এরকম হয়ে যাওয়ার কারণে পাশাপাশি দুইটা থাকলে তাহলে এইটা ড্রেন আর এটার সোর্স একসাথে কম্বাইন্ড হয়ে গেছে। এই কম্বাইন্ড হওয়ার কারণে এইখানে একটা ক্যাপাসিটেন্স, এইখানে একটা ক্যাপাসিটেন্স, আর এইখানে দুইটার পরিবর্তে দুইটা ক্যাপাসিটেন্স না দিয়ে আমরা একটা ক্যাপাসিটেন্স কাউন্ট করব।
ওকে, সো এই পার্থক্যটা আপনাদের আসবে। তো এটা হচ্ছে আমাদের ফ্যাব্রিকেশনের সাথে রিলেটেড, ফ্যাব্রিকেশন। বাট স্টিল এটা হচ্ছে আপনার কোশ্চেন পড়ে বুঝতে হবে। কোশ্চেনের রিকোয়ারমেন্ট যদি কিছু না বলে দেয়, যদি না বলে দেয়, তখন আমরা হচ্ছে এই দুইটার পরিবর্তে এই দুইটা না দিয়ে একটা দিব, ক্যাপাসিটেন্স, সোর্স ড্রেন যেখানে মিলে যাবে। আর যদি বলে দেয় যে না, আমাদের সোর্স ড্রেন, এভরি সোর্স ড্রেন আর সেপারেট, দেয়ার ইজ নো ওভারল্যাপ, আমাদের যদি নো ওভারল্যাপ বিটুইন সোর্স অ্যান্ড ড্রেন বলে থাকে, সিরিজ সোর্স অ্যান্ড ড্রেন বলে থাকে, তখন কিন্তু আমাদের বেসিক্যালি এই সোর্স ড্রেনের পরিবর্তে কয়টা ক্যাপাসিটেন্স ইউজ করতে হবে, তখন কিন্তু আমাদের ওইখানে সোর্স ড্রেনে দুইটা ক্যাপাসিটেন্সই ইউজ করতে হবে। আর যদি কিছু না বলে দেয়, তখন হচ্ছে আমাদের এখানে একটা ইউজ করতে হবে। তো এটা আর কি খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো নেক্সট দিন আমরা হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা এঁকে এটা টেলে ক্যালকুলেশন করব। আজকে এই পর্যন্তই থাকবে।